হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের যে লাইভের বাংলা লাইভের চতুর্থ ক্লাসটি তোমরা সবাই কেমন আছো? আর তোমরা আমার ঠিকঠাক আমার যে স্লাইড এবং আমার যে ভয়েস তোমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা প্লিজ। কেননা আমি যদি ঠিকভাবে শুনতে পাই তাহলে তোমাদের পরবর্তীতে ক্লাসটি এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। তো তোমরা সবাই অনেকেই জানো যে তোমাদের হচ্ছে অলরেডি যে বিষয়টি আছে যে তোমরা হচ্ছে তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেকটি পিছিয়ে গিয়েছে। তো আশা করি যে এই কারণে অনেকটা শেয়ার অল ক্লিয়ার ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমার এখানে মনে হচ্ছে তোমাদের ইয়েটা অনেক বেশি পিছনে হয়ে গেছে, ক্যামেরাটা আমি একটু এগিয়ে নিচ্ছি যাতে করে তোমাদের দেখতে একটু সুবিধা হয়। তোমরা যদি দেখতে একটু সুবিধা পাও, যার আমি একটু এগিয়ে নিচ্ছি আমার ক্যামেরাটা। তোমরা ঠিকভাবে কি স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। শুভ সকাল। আচ্ছা, ওকে। তো তোমাদের জন্য হয়তো বা ভালো হবে এখন। আচ্ছা, তো আমি তোমরা যারা দেখছো আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, ছোট্ট একটি আবেদন, যে তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দিবে। মানে তোমরা তোমাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আমার, যে তোমরা হচ্ছে ক্লাসটি, আচ্ছা সবাই শেয়ার ডান। আচ্ছা, ইনশাআল্লাহ আজকের ক্লাসে অনেক ধামাকা হবে, কেননা আজকের ক্লাসে আমি নতুন অনেক ইনফরমেশন দিয়েছি। তো এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য খুবই কার্যকর হবে, কেননা আশা করি যে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আমি হচ্ছে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারবো। কেননা আমার ক্লাসটি আজকে খুব বেশি লং হবে না। আজকে শুক্রবার, সাধারণত জুম্মাবার ক্লাসটি সংক্ষিপ্তভাবেই শেষ করে দিব। তোমাদের প্রধানত কাজটি অফ করো। প্রধান যে কাজটি হলো আজকে খাতা কলম নিয়ে বসে আজকে অনেক বিষয়গুলো আমি ক্লিয়ার করব। যে তোমরা অনেকেই আমাকে বলেছো যে তোমরা যে পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেক বেশি দেরিতে শুরু হচ্ছে, বা তোমাদের সময় কিন্তু আরও, যদি আমরা 7 তারিখ ধরি যে 7ই অগাস্ট, তাহলে কিন্তু তোমাদের প্রায় 100 দিন, 99 থেকে 100 দিনের মতো সময় রয়েছে তোমাদের হাতে। তো সেই সময়টিতে তোমরা কি করবে সেই বিষয়টি নিয়ে আমি একটি মেগা প্ল্যান সাজিয়েছি। সেই প্ল্যানটিও কিন্তু আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আর ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো সেই ক্লাসটি আমার জানার খুব আগ্রহ, কেননা আমি জানি বাংলাদেশের তোমরা অনেক পথে প্রান্তরে প্রত্যেকটি জায়গা থেকেই হয়তো বা তোমরা করছো ক্লাসটি। তো আমার খুব ইচ্ছা যে তোমরা কমেন্ট করে জানাও যে কোথায়। আচ্ছা ভাইয়া, আমি ফার্স্ট। ওকে, থ্যাংক ইউ সবাই। একজন লিখেছে, রিমাম হায়দার লিখেছে ব্রাহ্মণবাড়িয়া। আর তোমরা আচ্ছা ইউসিসিতে এক্সাম থাকায় প্রেজেন্ট, সমস্যা নয়, কোনো সমস্যা নয়। আচ্ছা, শেয়ার ডান, ফেনী, ঢাকা। আমাকে যারা নিতান্তই অনেক বেশি ভালোবাসে, যারা আমার ক্লাস করতে চায়, তারা কিন্তু আমার ক্লাসে অবশ্যই থাকবে। এটা আমার অনেক বেশি আস্থা আছে তোমাদের উপর। সুতরাং তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দাও। অলরেডি অনেকজন চলে এসেছো। আমি একটু পড়ি কে কোন জায়গা থেকে করছো। নিকিতা জাহান নিকি লিখেছো জামালপুর থেকে। মুন্নি সুলতানা লিখেছো ফরিদপুর। শাম্মী আক্তার লিখেছো যশোর। আল ইমরান রংপুর, সুনামগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ফরিদপুর, লালমনিরহাট, ফরিদপুরের অনেক মানুষকে দেখতে পাচ্ছি। আর বরিশালের একজনকে পাইছি, বরিশালের মনু। যাই হোক, যার নাম হচ্ছে সিতিয়া আফরিন মো। তারপর হচ্ছে নড়াইল থেকে আছে। অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশটি আমার হাতে, পুরো বাংলাদেশটি এই যে আমার হাতে। তার মানে তোমরা পুরো বাংলাদেশ থেকে আমাকে দেখছো। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তো তোমরা আমাকে অনেক দিয়েছো। আমিও কালকে, তোমরা
যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি অবাক করা বিষয়, আমি কালকে ঠিক 12টার পরই তোমাদের জন্য স্লাইড করতে বসেছিলাম, যে ভাবলাম যে 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। স্লাইড করতে করতে তোমরা বিশ্বাস করবে কিনা আমি 7:30টা পর্যন্ত স্লাইড করে তারপর ঘুমিয়েছি। তো আমি ভাবলাম আজকে সকালে মনে হয় ঘুম থেকে উঠতে পারবো না। মোবাইলে 6-7টা অ্যালার্ম দিয়ে রেখেছি তোমাদের জন্য, তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। যাই হোক, অনেকে লিখেছো নওগাঁ, রাজবাড়ী, জয়পুরহাট, পর্যটন রাজধানী পর্যটন রাজধানী থেকে একজন আছেন। আচ্ছা, যাই হোক, মানে চট্টগ্রাম নাকি? ও আচ্ছা, ঠিক আছে। চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, ঠাকুরগাঁও, অর্থাৎ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রায় 64টি জেলায়, বাংলাদেশের 56,000 বর্গমাইল, 1,47,610 বর্গ কিলোমিটারের যে বাংলাদেশটি রয়েছে, সেই ক্ষুদ্র বাংলাদেশের একটি ক্ষুদ্র অংশকে রিপ্রেজেন্ট করছি না আমি, সেখানে একটি বৃহৎ অংশ রয়েছে। তো তোমরা যারা এখনো যারা হচ্ছে ক্লাসটি শেয়ার করোনি, আমি তোমাদেরকে অনুরোধ করছি না, আমি তোমাদেরকে একটি আবেদন জানাচ্ছি, আমার একটা চাওয়া জানাচ্ছি আর কি। আমার একটা চাওয়া থাকতে পারে না তোমাদের কাছে? যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করো নাই তাদেরকে বলছি যে ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমার অনেকেই মেনশন দিচ্ছে, অনেকেই বলতেছে মেসেঞ্জারে, ভাইয়া ক্লাসটি তো পাচ্ছি না। আচ্ছা ভাই, ক্লাস পাচ্ছেন না কেন? ক্লাস তো গ্রুপে হচ্ছে। আচ্ছা, আমিও একটু শেয়ার করে দিই, হ্যাঁ, আমিও আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই, কেননা চাই যে তোমাদের যারা হচ্ছে অন্যান্য যারা আছেন তারা যেন ক্লাসটি পেয়ে যাক। আচ্ছা, শেয়ার করে দিলাম। ওকে, আমার গ্রুপগুলোতে আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি তোমাদের কোনো গ্রুপে, আমাদের গ্রুপে পোস্ট করার দরকার নাই। আমাদের গ্রুপে পোস্ট করলে বিষয়টা হয় কি, যে আমাদের গ্রুপের মানুষগুলো কিন্তু এমনিতেই জানে, আমাদের গ্রুপের মানুষ কি এমনিতেই জানে। আচ্ছা ভাইয়া ভুটান থেকে, আচ্ছা ভুটান থেকে আছেন নাকি আপনি? আমি তাহলে আমি বাংলাদেশ থেকে আছি আর কি। আচ্ছা, নুসরাত, গুড, ভেরি গুড। অনেকেই অনেকগুলো গ্রুপে শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি শুরু করে দিই, হ্যাঁ, ওকে। দেখো, এই যে স্বপ্নের যে আজকের যে আছে, স্বপ্নের ফেরি করা লাল বাসে ওঠার জন্য তোমাদের স্বাগত। আমি রায়হান এয়ার খান আছি তোমাদের সঙ্গে আজকে। তো আজকের ক্লাসটি আমি খুব শীঘ্রই শুরু করে দিচ্ছি, একটু লেট হওয়ার কারণে আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী। তো এইখানে দেখো, এই লাল বাসটি কিন্তু তোমাদের স্বপ্নের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই লাল বাস রয়েছে। তো এই লাল বাসে যাত্রী করে হাজার হাজার স্বপ্ন চলাফেরা করে তোমাদের এই স্বপ্নটা একদিন পূরণ হবে, সেটাই আমার আশা। তো আমি খুব দ্রুতই, আর এখানে তোমাদের খুব দ্রুতই হচ্ছে সেরাদের সেরা ঘোষণা করছি। আজকে সেরা 17 তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেরা 17-এর মধ্যে প্রথম রয়েছে সুরাইয়া। প্রথম বলতে কি, এই স্পেসিফিকভাবে কোনো বিষয়টি এখানে নেই। সুরাইয়া, নাহিদা, তৌশি, তানভীর, জুবাইদা আক্তার, সাবরিন সোমা, মোহিনী মরিয়ম, নাজিরা ইয়াসমিন, মাহমুদ হাসান, তায়েবা, সায়েদা এনি, গুলশান নাহার এনি, মাইশা, রফুন নাহার আফরিন, রিধা, রাকা অ্যান্ড রাবেয়া। অর্থাৎ তোমাদের যে সেরা 17টা কীভাবে নির্বাচন করেছি আমি, তোমাদের যারা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে খুব মনোযোগ দিয়ে নোট করা হয়, তাদের নোট এবং ক্লাসের কমেন্টের উপর ভিত্তি করে আমি সেরা 17 নির্বাচন করেছি। তো তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন যে তোমরা অনেক কাজ করেছো। আচ্ছা, এইখানে আমি একটি লাস্ট ক্লাসে তোমাদের যে বিষয়টি রয়েছে, আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম কোনো এবং কোনোর মধ্যে পার্থক্য কী। সুতরাং নিজেরা করি, আমি কোনো কথা শুনতে চাই না। এখানে এটা কি ভুল না সঠিক? ভুল হলে সঠিকটা লিখবেন, আর সঠিক হলে 1 লিখবেন, 1 অথবা 2। যে 2 লিখবেন তাকে সঠিকটা লিখতে হবে, মানে, আর যে 1 লিখবেন সে হচ্ছে 1 লিখে গেলেই হবে, ঠিক আছে? তার মানে 1 হচ্ছে সঠিক আর 2 হচ্ছে ভুল। আপনারা কমেন্ট করে জানান যে অল্প পড়ে আজকে ভাইয়া পড়েন, আজকে ভাইয়া, আজকে লাস্টে না ভাইয়া, আপনি লাস্টের পোস্টটা আপনার ছিল, এই জন্য লাস্টে, এটা লাস্টে হওয়ার কিছু নেই। আচ্ছা, যাই হোক, শেয়ার ডান। আচ্ছা, তোমরা সবাই হচ্ছে এটা কমেন্ট করে জানাও যে আমি কোনো কথা শুনতে চাই না, মানে আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, জাস্ট পড়ালেখা হবে আজকে। তো এইখানে দেখো, তোমরা যদি এটা সঠিক হয় তাহলে তোমরা 1 লিখবে, আর যদি ভুল হয় 2 কমেন্ট করবে এবং সঠিকটা জানিয়ে দিবে। আচ্ছা, গুড। আচ্ছা, সবাই 1 কমেন্ট করছো, অনেক ধন্যবাদ। আচ্ছা, 1 কমেন্ট করার জন্য আমি কিন্তু আনসার বলে দিব না, তোমরা নিজেরাই আনসার রেডি করবে, নিজেরা করি দেখি। 2 সবাই 1-2 মিলে কমেন্ট করছো। 1, আমি কোনো কথা শুনতে চাই না। খুবই ভালো, সবাই কমেন্ট করতে থাকো দেখি। মুন্নি কমেন্ট করেছে, সবাই কমেন্ট করছে। আচ্ছা, এটাকে আমি সলভ দিব না,
তার মানে তোমরা আমি এটা কেন আমি কোনো কথা শুনতে চাই না এটা কিন্তু তোমাদেরকে আমি পড়িয়েছি, সুতরাং খাতা খুলে দেখবে আমি কোনো কথা শুনতে চাই না, এটা ভুল না সঠিক? ঠিক আছে, আচ্ছা এটার সলভটা আমি দিচ্ছি না। আচ্ছা আমি আজকে নতুন পড়া শুরু করছি, এর আগে যাচ্ছি যে তোমাদের কমেন্ট শুনতে যে আমি আজকে কতক্ষণ পড়াবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, তোমরা যা কমেন্ট করে জানাবে সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি আজকে ক্লাসটি পরিচালনা করব। তোমরা কমেন্ট করে জানাও যে আমি কতক্ষণ আমি কতক্ষণ ক্লাসটি নিব। তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আপনি এতক্ষণ ক্লাস নেবেন। ভাইয়া আমিও নোট করছি, ক্লাসও করছি। আচ্ছা অ্যাঞ্জেল আতসী, আই এম রিয়েলি সরি তোমার নামটি যদি মিস হয়ে থাকে, কারণ আমি যখন নোটগুলো চেক করছিলাম তখন আসছিল না, তো হয়তোবা তুমি অনেক আগেই করেছো, তুমি হয়তো একটু বেশি মনোযোগী হয়ে অনেক আগেই পোস্ট করে দিয়েছো, যার কারণে তোমার নামটি আসেনি। আমি এই কারণে খুবই দুঃখিত। আপনি ক্লাস করেন, আচ্ছা 1 ঘন্টা, আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট, আচ্ছা সমস্যা নেই, তোমরা যত বলো। আচ্ছা তো অনেকেই কমেন্ট করছো, আচ্ছা যেই কমেন্ট করছো সেই কমেন্ট অনুযায়ী কিন্তু ক্লাসটা হবে, কারণ ক্লাস কিন্তু অনেক বেশি নিতে হবে এমন না। আজকের ক্লাসটা আমার হচ্ছে আজকের পরে আমার ক্লাস কিন্তু অনেক দেরিতে পাবা তোমরা, কেননা আমি কিন্তু ক্লাস সপ্তাহে একটা মাত্র নিব, তো যেই কারণে একটা মাত্র ক্লাস নিব, সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ এই লাস্ট কয়েকদিনে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা ছিল, পরীক্ষার সামনে ছিল, তোমরা ঈদের আগে হয়তো একটা ক্লাস পেতে পারবো, একটা কি দুইটা আর কি। তো আজকের ক্লাসটি যদি শেয়ার করো হয়তো বা ভালো লাগে, বা তোমরা যদি তোমাদের বন্ধুদের কাছে মেনশন করে জানিয়ে দাও যে রাইহান ভাইয়ার আজকে লাস্ট ক্লাস, বা আর একটা মাত্র ক্লাস পাবেন ঈদের আগে, বা ঈদের পরে যদি বেঁচে থাকি তাহলে হয়তো তোমাদের সাথে দেখা হবে, বা এরকম একটা অবস্থা, বা একদিন দেখা হইতে পারে ঈদের আগে। তো যে বিষয়টা হচ্ছে যদি এর আগে যদি কিছু হয়ে যায় তাহলে তো আর দেখা হবে না। তো তোমরা আমি ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা দেখো, দেই অথবা নেই, এইখানে আমরা বেসিকলি কি দেখো, দেওয়া অথবা নেওয়া অর্থে সাধারণ বর্তমান কালের উত্তম পুরুষে নেই অথবা দেই শব্দের প্রয়োগ পরিত্যাজ্য। তার মানে কি, এটা আঞ্চলিক প্রয়োগ। আমি বলি না আমি কলমটা দেই, তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে না যাও না নেই, আমি নেই, এটা নেই, আমি মোবাইলটা নেই। তো এই যে দেই অথবা নেই এই শব্দটা কি সম্পূর্ণ আঞ্চলিক, আমরা কখনো দ একার রশ্মি এটা ব্যবহার করতে পারবো না, বা নেই ন একার রশ্মি, কারণ নেই শব্দটা যখন আমি বলি তখন এটা আঞ্চলিক ভাষার একটা প্রয়োগ হয়। কেননা এখানে দেখো সাধারণ বর্তমান কালের উত্তম পুরুষ মানে কি, উত্তম পুরুষ মানে হচ্ছে থার্ড পারসন, যে উত্তম পুরুষ যে রয়েছে, উত্তম বাংলায় বলি কারণ উত্তম পুরুষটা তো তোমরা বুঝো যে নিজের জবানিতে, তো আমি দেই বা নেই মানে আমাকে বোঝাই, যে ফার্স্ট পারসনকে বোঝাই, আমি আমরা। তো এই কারণে দেই অথবা নেইয়ের এই যে রূপটা এটা কিন্তু বাংলায় নাই। তার মানে যেহেতু রশ্মি এই রূপটা, এই যে উত্তম বর্তমান কালের এই রূপটা উত্তম পুরুষের রূপটা নাই, তো এই বিষয়টা কিন্তু দেই অথবা নেই। উত্তম পুরুষের একটা জোকস আছে, হ্যাঁ, তো এই জোকসটা এরকম যে এক শিক্ষক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, উত্তম পুরুষ তো তোমরা জানোই, তো জোকসটা এরকম যে এক শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে যে স্যার ছাত্রকে প্রশ্ন করছে বলো তো পুরুষ কত প্রকার, সে বললো 3 প্রকার। কি কি, যে তখন রমজানের ঈদ সামনে ছিল, তা বলতেছে যে উত্তম কি পুরুষ, যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, আবার বলো সংজ্ঞা বলো। তো সে বলছে যে উত্তম পুরুষ হচ্ছে যে তার স্ত্রীকে বছরে প্রথম হচ্ছে 2টি শাড়ি দেয়, সে হচ্ছে উত্তম পুরুষ। আর মধ্যম পুরুষ হচ্ছে যে তার স্ত্রীকে বছরে 1টি শাড়ি দেয়, সে হচ্ছে মধ্যম পুরুষ। আর যে হচ্ছে তার স্ত্রীকে বছরে 1টি শাড়ি দেয় না, সে হচ্ছে নাম পুরুষ। তো এই হচ্ছে কথা। যাই হোক, তো নাম পুরুষ আমরা হব না। আর যে কারণটা বলছিলাম, তো এই উত্তম পুরুষটা বোঝা গেছে যে ফার্স্ট পারসন, তো এই দেই অথবা নেই কিন্তু নাই, তো না থাকলে কি করব। এখন এই অবস্থায় নেই শব্দটি অনেক ক্ষেত্রে নাই অর্থ জ্ঞাপন করতে পারে, তারপরে নাই অর্থ জ্ঞাপন করতে পারে। যেমন নেই দ্বারা কিন্তু আমি বলি আমার কাছে টাকা নেই, তুমি চলে যাও। তার মানে এখানে দেখো শব্দ দুটির সঠিক প্রয়োগ কি, তারপরে নি অ্যান্ড দি, ন রস্যইকার ও দ দীর্ঘইকার। তার মানে কি, যে আমরা সঠিক প্রয়োগটা কি, ন রস্যইকার ও দ দীর্ঘইকার। তার মানে তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এখানে সঠিক প্রয়োগ হলো নি ও দি। তার মানে যেহেতু বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা তো এবার দেখি, আমি এটা কিন্তু তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এবার তোমরা দেখো
দরজা খোলো একজন আসে। তো যেমন আমি তো এখান থেকে কলমটা নিইনি, আমি কি এখান থেকে কলমটা নিইনি, তার মানে তোমরা কিন্তু এখন যদি তোমরা এতদিন অনেকেই এই জিনিসটা ভুল করে আসছো যে আমি নেই আমি দেই, তো এখন কি লিখতে হবে যে আমি নিইনি আমি দিইনি। তো এখানে দেখো তাকে শরৎচন্দ্রের দেবদাস বইটি দিইনি, তার মানে আমরা কিন্তু বাঙালির একটা কথা আছে বই এবং বউ কাউকে দিতে নাই, কারণ দিলে আর নিতে নাই। তো এই বিষয়ে এরকম দিলে অনেকেই বইটা ফিরিয়ে দিতে চায় না, তো যার কারণে শরৎচন্দ্রের দেবদাস বইটি দিইনি মানে আমি তাকে বইটা দিইনি, কারণ আমি জানি সে বইটা নিলে আর দিবে না। তো এরকম হয়েছে যে এরকম একজন দার্শনিক সে বলছে যে এই যে আমার লাইব্রেরি, এই লাইব্রেরিতে আমার কোনো বই নেই, সব মানুষের বই। তার মানে কি সে সব বই মানুষের বই নিয়ে আসছে, কারো বই ফেরত দেয়নি। তো তোমরা কি মানুষের বই নিয়ে রেখে দাও না দিয়ে দাও জানতে চাই। আচ্ছা তার মানে কি নেই অথবা দিই হবে। আচ্ছা এবার তোমাদের একটা বিষয় আমি শেয়ার করি, লাল লেখা বোঝা যায় না। আচ্ছা থ্যাংক ইউ। হলুদ লেখা কি বোঝা যাচ্ছে না? আমার পাঞ্জাবিটা হলুদ, লেখা হলুদ, সব কিছু হলুদ, হলুদে হলুদময় নাকি? আচ্ছা দেখো এখানে মহসিন সর্বপ্রথম ক্লাস শেয়ার করেন, তার মানে মহসিন সর্বপ্রথম ক্লাস শেয়ার করেন। আর মহসিন স্যার আমার প্রত্যেকটা ক্লাস ফার্স্ট ক্লাস দেখেন, তার মানে উনি এতটা ডেডিকেটেডলি ক্লাসটা দেখেন, মানে উনি বলেন যে আমার বাংলা ক্লাস নাকি ওনার কাছে দেখতে ভালো লাগে, তো এই কারণেই ওনার নামটা লিখলাম। মহসিন সর্বপ্রথম ক্লাস শেয়ার করেন, এখানে ভুল কোন জায়গায়? যদি ভুল হয় এক, যদি সঠিক হয় তাহলে এক লিখো, আর যদি ভুল হয় তাহলে সঠিকটা অবশ্যই লিখো। আজকের আচ্ছা ক্লাসটি শেয়ার করো। আচ্ছা ক্লাসটি শেয়ার করা হয়ে গেলে এখন দেখো তোমরা যে মহসিন সর্বপ্রথম ক্লাস শেয়ার করেন। আচ্ছা তোমরা জানি দেখতে পাচ্ছ যে মহসিন সর্বপ্রথম ক্লাস শেয়ার করেন বলতে বলতেই মহসিন স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তার মানে দেখো স্যার কতদিন বেঁচে থাকবেন, আল্লাহ যেন আমাদের স্যারকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখেন। তার মানে দেখো এখানে আমরা সবাই হলো। আচ্ছা দেখো এটা একটু কমেন্ট করে জানাও। সবাই দেখো, আর ভুল হইলে কোন জায়গায় ভুল? আচ্ছা আপনাদেরও ভালো লাগে ভুল হইলে কোন জায়গায় ভুল? তোমরা আজকের এই বিষয়টি দেখতে পাচ্ছ যে এখানে একটি লেখা আছে, লেখাটিতে আমি 5টা চুরি করেছিলাম। আচ্ছা কি চুরি করছেন ভাই? হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা নিজের, ও আচ্ছা বই চুরি করছেন নাকি? আল্লাহ বই চুরও আছে, বই চুরি করে ভালো, আপনারা অনেক অনেক বই চুরি করবেন, কিন্তু বলে নিয়েন যে ভাই আমি বইটা নিচ্ছি চুরি করে আর কি। যাই হোক মহসিন ভাই আচ্ছা শেয়ার ডান। আচ্ছা মহসিন প্রথম ক্লাস শেয়ার করেন। আচ্ছা মুন্নি সুলতানা লিখেছে একটা আনসার, রাইট আনসার পেয়েছি। হ্যাঁ এখন তো সবাই দেখে দেখে ওইটাই কমেন্ট করবে আমি জানি, প্রথম হবে শুধু সবাই লিখছেন আসসালামু আলাইকুম আসসালাম। তার মানে এইখানে বিষয়টি কি? এইখানে বিষয়টি হলো মহসিন সর্বপ্রথম ক্লাস শেয়ার করেন হবে না, কেননা সর্ব এবং প্রথম একসাথে হয় না। যারা যারা সঠিক আনসার করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই। আচ্ছা আমি আবার যুক্তিযুক্ততা দিয়ে বুঝিয়ে দিই। দেখো প্রথম, অতি প্রথম, সর্বপ্রথম এই 3টি শব্দ, প্রথম শব্দের সঙ্গে কোনো তুলনামূলক শব্দ বা প্রত্যয় যুক্ত হয় না। তার মানে আমরা সাধারণত প্রথম শব্দের সঙ্গে কোনো তুলনামূলক প্রত্যয় যোগ করব না। তার মানে এখানে দেখো কাজেই শব্দটি থেকে অতি, তার মানে কি সর্ব বাদ যাবে, তার আমি অতি প্রথম সর্বপ্রথম কখনোই বলবো না। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে উদাহরণ, কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? কলম্বাস। আর আমাদের মহসিন স্যার কি করেন? আই স্কুল আবিষ্কার করেন, আই এডুকেশন আবিষ্কার করেন, আমাদেরকে আবিষ্কার করেন, তোমাদেরকে আবিষ্কার করেন। এবার দেখো কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেন, অতি প্রথম বা সর্বপ্রথম নয়। তার মানে বোঝা গিয়েছে? কে কে বুঝুনি কমেন্ট করে জানাও যে সর্বপ্রথম আমি আর জীবনে কানে ধরছি বলবো না, মনে থাকবে তোমরা, আমি নিজেও অনেকবার বলেছি, কিন্তু মনে রাখবে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে থেকে হারিয়ে যাবে, সর্বপ্রথম কখনো বাংলা ভাষায় শব্দ হয় না। আচ্ছা এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো এই যে স্লাইডটি রয়েছে, আপনার একান্ত বাধ্যগত ছাত্র, এইখানে কি এটি যদি দেখো এখানে অনেক আমার বাধ্যগত ছাত্র রয়েছে যারা হচ্ছে এরকম যে ব্যাগ নিয়ে তারপর খুব একটা ভালো ইনোসেন্ট ফেস করে বসে থাকে সামনে, অনেকেই আছো। তো তোমরা আমাকে জানাও যে এইখানে আচ্ছা তো যাই হোক অনেকেই খুব বাজে কমেন্ট করছো, আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি না।
যাই হোক, আপনার একান্ত বাধ্যগত ছাত্র, তার মানে এইখানে কোনটা তোমরা ভুল? তোমরা এইসব কমেন্টে কোনো নজর দিও না, তোমরা আমার ক্লাসে মনোযোগ দাও। তোমরা আমার শিক্ষার্থী, আমি তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, এই কারণেই তোমাদের সামনে সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, রোজার মধ্যে কথা বলতে পারি, তোমাদের নিয়ে গর্ব করি। তোমরা আমার শিক্ষার্থী। এই যে দেখো, আপনার একান্ত বাধ্যগত ছাত্র, এখানে কি হবে, কোন জায়গায়টা ভুল, কোন জায়গায় ভুল হয়েছে এটা একটু লিখো, এটা একটু জানাও। দেখি অনেকেই কমেন্ট করছো ভাইয়া সর্বশ্রেষ্ঠ একান্ত বাধ্য ছাত্র অনুগত হবে, বুঝছি বুঝছি ভাইয়া, বুঝেছি, অনুগত বাধ্যগত। আচ্ছা, এটা আমি একটু বলি যে তোমরা কমেন্ট করে জানাও আপনার আপনার বাধ্যগত ছাত্র অনুগত, অনুগত ছাত্র অনুগত। আচ্ছা, অনুগত ছাত্র অনুগত, অনেকেই লিখেছে অনুগত। আচ্ছা, আমি একটু দেখি কি হয়। দেখো, বাধ্যগত মানে কি, বাধ্য বিশেষণ, তার অর্থ হচ্ছে অনুগত। তার মানে এই যে বাধ্য, এটার অর্থই কি, অনুগত। গত শব্দ যোগ করে তৈরি বাধ্যগত ভুল শব্দ। তার মানে এই অনুগত মানে, বাধ্য মানেই কি অনুগত, তারপরে কি হয়, আমি যদি এটা অর্থ দাঁড়াই অনুগত গত, তাহলে অনুগত গত কোনো শব্দ হলো, শব্দ না, তার মানে এটা নিঃসন্দেহে ভুল শব্দ। তার মানে এইখানে দেখো, দরখাস্তের শেষে অনেকেই লেখেন আপনার বাধ্যগত, তার মানে এটা লেখা যাবে না। অনেকেই লিখেন আপনার বাধ্যগত ছাত্র, এর বদলে বরং লিখতে হবে আপনার অনুগত, এবং এটি শুদ্ধ। তার মানে তোমরা অনেকেই ভালো করেছো, অনেক ধন্যবাদ। আপনার বাধ্যগত, আপনার একান্ত অনুগত, তো যারা থ্যাংক ইউ, অনেকেই শুদ্ধটা লিখেছো। মানে তার মানে কি, আমার স্টুডেন্টরা জানে, আমি গর্ব করবো আমার স্টুডেন্টরা জানে, অবশ্যই পারবে তোমরা ইনশাআল্লাহ। তো দেখো এইখানে কোনটা তোমার শুদ্ধ, মানে এটা 1 2 3, তোমরা 3টা লিখতে পারো, আর যদি না বুঝো কেউ তাহলে 4 লিখবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে 1 2 3 কে কোনটা লিখো, তোমরা লিখে জানাও। লেখা কি বোঝা যাচ্ছে? আর তোমরা যারা শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে দাও, কেননা আমি কিন্তু তোমাদের কাছে কিছুই চাই না, শুধু শেয়ারটা চাই। কেন চাই? কেননা আমি চাই যে আমার শিক্ষার্থীরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, তারা জানুক, অনেক মানুষ আমার ক্লাস দেখুক, তারা শিখুক, তারা বাংলা ভাষা সম্পর্কে জানুক, মায়ের ভাষা সম্পর্কে জানুক, নিজের সম্পর্কে জানুক, নিজের দেশকে নিয়ে গর্ব করতে শেখে, 1 পৃষ্ঠা মানে নির্ভুল বাংলা লিখতে পারে। এই জন্য বলি যে ক্লাসটা শেয়ার করো, আমার আর কোনো চাওয়া থাকে না, এই বাংলাকে ভালোবেসে তোমাদের সামনে আসা। আচ্ছা, লাল দাগ বোঝা যায় না, এখন বোঝা যাচ্ছে না? আমি তো লালের ওপরে হলুদ দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। 3 3 3, অনেকেই 3 করছো, 3 ভেরি গুড। সবটা লিখতে হবে না ফয়সাল, সবটা লিখেছো, লিখো না, লিখলে তো অনেক টাইম লাগবে। 3 নম্বরটা রফন 3 লিখেছে, গুলশান লিখেছে, সবাই লিখছে, সোহরাব লিখেছে, আরিত্র লিখেছে, সবাই লিখছে। সুতরাং আশা করি আমি এটার সলভটা দিয়ে দিই। তার মানে 3, তোমরা কি এটা কি 3? আচ্ছা, আমি এটা সলভ দিয়ে দেবো একটু পরে। আচ্ছা, এইটা লিখো সবাই, এটা এবার লিখো যে এই যে অন্তঃসত্ত্বা, এখানে 3টা আছে, অন্তঃসত্ত্বা কি 3টা আছে, কোনটা রাইট? তোমরা কমেন্ট করে জানাও। 1 2 3 4, তোমরা একজন লিখছে 1 আর 3, 1 আর 3 না, যে কোনো একটা আনসার এখানে আছে। আচ্ছা, তোমরা অন্তঃসত্ত্বা বানানে কোনটা অন্তঃসত্ত্বা বানান লিখো, আমি একটু কনফিউজ করি, আমি কিন্তু সব বোঝাই দিব, তোমরা টেনশন নিও না ভাইয়া, যে আমাদের ব্রেনে তো প্রচুর চাপ পড়ছে না, এটা তোমরা কমেন্ট করলেই জানতে পারবে, সো ডোন্ট ওরি। 3, আচ্ছা তোমরা এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, তোমরা এইখানে তোমরা কমেন্ট করে জানাও, চাইলে অন্তঃসত্ত্বা যেটা শুদ্ধ বানান লিখতে পারো, লিখলে কি হবে, তোমাদের বানানটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কোনটা সঠিক বানান লিখেও জানাতে পারো। তার মানে তোমরা যদি লিখে জানাও তাহলে কিন্তু আমার জন্য, আমি বুঝতে পারবো যে তোমরা কোন বানানটার জন্য। তানজিলা আফরা খান কমেন্ট করেছেন 3, সোহরাব হোসেন অন্তঃসত্ত্বা, মুন্নি কমেন্ট করেছেন, শেখ কামরুল ইসলাম কামরুল কমেন্ট করেছেন, জেরিন কমেন্ট করছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আপনাদেরকে কি করব, যে এইখানে যে কোনটা রাইট, কেন রাইট হয়েছে, আপনারা অনেকেই তানজিলা কমেন্ট করেছেন 2, গুলশান কমেন্ট করেছেন, রফুন নাহার কমেন্ট করেছেন, অ্যালেক্স আহমেদ কমেন্ট করেছেন, সাকিব কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাদেরকে, এত কষ্ট করে হাতে পরিশ্রম করে যে আপনারা কমেন্ট করছেন, এটাই অনেক বেশি। যাই হোক, এবার দেখেন আমি সলভটা দিয়ে দিই নাকি? ওকে, কারণ আমাদের তো আজকে ক্লাস বেশি লেন্থ করতে পারবো না, শুক্রবার ক্লাস অলরেডি আমাদের 20 মিনিটের মতো হয়ে গিয়েছে, আর আমাদের অ্যাটেন্ডেন্স আছে খুবই পুর। আমি জানি না যে আমার ক্লাসে কেন স্টুডেন্টরা নিয়মিত করছে না, ক্লাস কি ভালো হচ্ছে না, এটা আমি জানি না যে আসলে ক্লাস কি মানে নিব কিনা সামনে, এটাও আমি খুব কনফিউজড। আচ্ছা যাই হোক, দেখো তোমরা বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও যারা হচ্ছে ক্লাস করছে না, তোমরা দেখছো। দেখো এনে সত্য
সত্য, সত্তা, সত্য। কারণ এই যে চারটা বিষয় আছে, এই বিষয়গুলা আমি আজকে খুব সূক্ষ্মভাবে তোমাদের বুঝিয়ে দিব। দেখো, স মানে নিজে, আমি লাস্ট ক্লাসে কভার করেছিলাম, স মানে হচ্ছে নিজে। শব্দটি বিশেষণ, এর সঙ্গে ত যুক্ত করলে তৈব, তৈব একটা প্রত্যয়, তৈব মানে কি প্রত্যয়, প্রত্যয় যোগ করলে এটি বিশেষ্য পদ হিসেবে রয়েছে। তার মানে এটা কি হবে, বিশেষ্য পদ হিসেবে হয়েছে, যেমন সত্য, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, যেমন এই যে, ফলে এটি বিশেষ্য পদ হিসেবে হয়েছে কি সত্য। তার মানে এই ছয় সাথে একটা বিশেষণ, যেটার সাথে নিজ আর এটার সাথে তৈব যোগ করলে কি হয়ে যায়, দন্ত শৈব তৈব, এটা বিশেষ্য হয়ে যায়, ছিল কি বিশেষণ। এবার এর অর্থ নিজস্ব বা মালিকানা, এটা মানে কি নিজস্ব মালিকানা। তার মানে এই সত্যটা অর্থ কি, দন্ত শৈব তৈব অর্থ হচ্ছে নিজস্ব মালিকানা। তার মানে তোমরা জানো যে আমার মালিকানায় আছে, এই যে তোমরা আমার সত্ত্বাধিকার আর সত্য। আমি যদি বলি যে এই যে শিক্ষার্থী যারা আমার দেখছে তারা আমার সত্য, তার মানে তারা আমার মালিকানায়, তার মানে এটা কি ভুল হবে অর্থগতভাবে, কিন্তু বাক্যটা তোমার কি, আমি যদি মালিকানা অর্থে বোঝাই তাহলে অবশ্যই এটা কি শুদ্ধ হবে। দেখো, এই শব্দটি ব্যবহারের নমুনা, এই জমির সত্য আমার, এই জমির সত্য আমার, এই বইয়ের রিটেন এক্স বইয়ের সত্য কার, আমার মহসিন স্যারের আর কার, সাদমান স্যারের। তার মানে এই যে তিনজনের সত্য, রিটেন এক্স বইটিতে তোমরা দেখেছো কি অসাধারণভাবে স্যাররা কাজ করেছে, তবে আমরা কাজ করেছি। তো এই বিষয়টি তোমরা দেখলে দেখবা যায় এই সত্য কি, সত্য মানে আমার, তার মানে গ্রন্থ সত্য। এই যে আমি একটু গ্রন্থ সত্য বলছিলাম, দন্ত শৈব তৈব লেখকের, তার মানে তোমরা মনে করবে যখন দন্ত শৈব মানে নিজ আমার, আর তৈব মানে আমার, মানে আমাদের, আমাদের মালিকানায়, তার মানে দন্ত শৈব থাকলে তৈব থাকলে এটা কি হবে, সত্ত্বাধিকারী, তার মানে আমার নিজস্ব মালিকানা। ক্লিয়ার? যদি বুঝে থাকো কমেন্ট করো যে জানো ভাইয়া বুঝেছি, অল ক্লিয়ার। অল ক্লিয়ার কিন্তু শ্যাম্পু আছে, আমি অল ক্লিয়ার ওই শ্যাম্পুর কথা বলি নাই। যাই হোক, এবার দেখো এই সত্য, তোমরা কি এই শব্দটি তৈরি হচ্ছে সৎ এর সঙ্গে তৈব যুক্ত হয়, তার মানে এই সত্য তৈরি হচ্ছে কি থেকে, সত্যের সঙ্গে দন্ত স হণ্ডত্ব, তার মানে এই বিষয়। আচ্ছা দেখি, আচ্ছা যে এইবার দেখো ভাইয়া লাল লেখা বুঝতে পারছি না, আচ্ছা লাল লেখাটা বোঝা লাগবে না, আমি বলে দিচ্ছি, হ্যাঁ আপনার কষ্ট করতে হবে, আসলে লাল লেখাটা বোঝা যাচ্ছে না, আমি খুবই দুঃখিত। দেখো, সত্য শব্দটি তৈরি হচ্ছে সতের সঙ্গে তৈব যুক্ত হয়, শব্দটি ব্যবহার করা চলে তিনটি ভিন্ন অর্থে। তার মানে এই যে সত্য, দন্ত স তয় তয় ভ, এটা হচ্ছে তিনটা অর্থে আমরা ব্যবহার করি। কয়টা অর্থে? তিন অর্থে। আমরা দেখি প্রথমে, এক অর্থ হচ্ছে বিদ্যমানতা বা অস্তিত্ব অর্থে, যেমন বোধটি অন্তঃসত্ত্বা, তার মানে তার ভিতরে একটি সত্যকে ধারণ করা আছে। তার মানে একটা মেয়ে যে অন্তঃসত্ত্বা, সে কিন্তু কি একটি সত্যকে ধারণ করে থাকে, তার সত্য, তার মধ্যে কিছু একটি এক্সট্রা বিদ্যমান, যে এই যে নিষেধ করা সত্ত্বেও সে চলে গেল, তার মানে এই যে নিষেধ করা সত্ত্বেও মানে আমি তাকে অস্তিত্বকে নিষেধ করছি যে তাকে তুমি যেও না, তারপরেও সে যাচ্ছে, এই সত্ত্বেও এই অর্থে ব্যবহৃত হয়। আর অন্তঃসত্ত্বা, এই সত্তাটা কি, যে তিনটা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এটা কি অস্তিত্ব বা বিদ্যমানতা অর্থে ব্যবহৃত হচ্ছে, তার মানে অন্তঃসত্ত্বায় অস্তিত্ব বিদ্যমানতা অর্থে ব্যবহৃত হচ্ছে। আর এবার দেখো 2 নম্বর অর্থে সত্তা কোনটা হয়, এই দেখো দ্বিতীয় অর্থ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের, প্রকৃতির কি তিনটি গুণ, সত্য রজ তম, সত্য রজ তম, সত্য মানে ভালো গুণগুলো, রজ তোমরা হয়তোবা এটা একটু কঠিন বিষয়, আমি পরে বুঝিয়ে দিব, যে তম মানে কি একটু যে যে আমাদের জীবনে খারাপ দিকগুলো, এখানে এটা অনেক বড় একটি কাহিনীর মাধ্যমে বলতে হবে, এখন বলার টাইম নাই, নাহলে আমি বলে দিতাম, ক্লিয়ার করে দিতাম, থাক এখন বলি না। যে মানুষের এটি শ্রেষ্ঠ গুণ, তার মানে মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে সত্য, মানে সৎ গুণাবলী তার মধ্যে আছে, সততা তার মধ্যে আছে, সৎ মনোভাব তার মধ্যে আছে, এটা হচ্ছে কি মানুষের সত্য, তার মানে শ্রেষ্ঠ গুণ। এই সত্য হয়েছে সাত্ত্বিক থেকে, এই সত্য থেকে কি হচ্ছে সাত্ত্বিক, তার মানে সাত্ত্বিক বানানটা কি, দন্ত স আকার তয় তয় বক, তার মানে এটা কি সাত্ত্বিক, তার মানে অর্থাৎ বিভিন্ন সত্যগুণের অধিকারী। তার মানে তোমরা অবশ্যই জেনে গিয়েছো যে সত্য এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে, যে আমার একটা ভালো গুণ, মানুষের প্রকৃতিগত ভালো, তোমরা যে ভালো, এই যে তোমরা ক্লাস করছো, আমার শিক্ষার্থীরা তারা কি খুবই ভালো, তোমরা শেয়ার করেছো যারা, তারাও খুবই ভালো, যারা করোনি তারাও ভালো, বা হয়তো বা মনে চায় না শেয়ার করতে, স্যারের ক্লাস হয়তো বা ভালো লাগে না এই জন্য হয়তো বা শেয়ার করোনি, যারা করোনি, আর যারা তো করেছো তারা তখন স্যারকে ভালো লেগেছে এই জন্য করেছো। দেখো এখানে যে অধিকারী অর্থে তিনি সাত্ত্বিক মানুষ, তার মানে তার মধ্যে কি এই যে সৎ গুণাবলী আছে, তার মানে সাত্ত্বিক বানানটা কিন্তু অনেকেই ভুল করো, তার মানে এটা করা যাবে না, এখানে কি তিনি সাত্ত্বিক মানুষ। সত্যের তৃতীয় অর্থ কি, ফলের রস, কি আমরা কয়টা অর্থ পাইলাম, প্রথম অর্থ কি
বিদ্যমান, বিদ্যমান অর্থে আমরা বলেছি যে অন্তঃসত্ত্বা। আর সত্তাটা কি হবে? তয় তয় ভ, শুধুমাত্র তয় তো হবে না, আর তয় ভত কি, এটা তো আমরা প্রত্যয় জানি। আমরা প্রথমে স্লাইডগুলো ক্লিয়ার করেছি, যারা একটু লেটে এসেছো তারা আগের স্লাইডটা দেখে নিও পরে। সতের সঙ্গে তা যুক্ত করে আমরা বলি আম সত্য। তার মানে কি? আম সত্য। এখানে কি আম সত্য, আমের সত্যতা বিদ্যমান আছে। আর এখানে যুক্ত করায় তা বিশেষ্য সত্তা হয়ে যায়। এর অর্থ হচ্ছে বিদ্যমানতা, সে তার সত্তা হারিয়ে ফেলেছে। তার মানে এখানে দেখো সত্তা, অনেক সময় সত আকার, এই যে এই সত্তাটা সতের সঙ্গে তা যুক্ত হয়েছে, কিন্তু এই সত্তাটা দ্বারা কি বোঝায়? যে বিদ্যমানতা বা অস্তিত্ব বোঝায়, কিন্তু এটা দ্বারা কি বোঝায়? যে সে তার সত্তা হারিয়ে ফেলেছে। আচ্ছা দেখি আবার। আর এই দেখো এখানে যে সতের সঙ্গে তা যুক্ত করায় তৈরি হচ্ছে বিশেষ্য পদ, তা সত্তা হচ্ছে বিদ্যমান। আচ্ছা এটা আমি আর কভার করছি না, যে অলরেডি কভার করেছি। এবার দেখো শেষকালে কি হয়েছে? শেষকালে, আচ্ছা লেখাগুলো ছোট একটু বড় হলে ভালো হতো। আচ্ছা 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 যে বিষয়টা হচ্ছে আমারও আসে না, 3-4বার শেয়ার করলেও আসে না। আচ্ছা তোমাদের প্রোফাইল লক থাকলে হয়তো বা তোমরা শেয়ার করতে পারবে না, যার কারণে হয়তো বা তোমরা প্রোফাইলটা আনলক করে শেয়ার করতে পারবে। আচ্ছা যাই হোক, শেষকালে তার মানে এই যে জায়গাটা আমরা শেষকালে কোন জায়গায় ইউজ করি, কখন আমরা মাঝখানে স্পেস ইউজ করি, তার মানে এই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। লাস্ট যে স্লাইডটা ছিল তোমরা কি বুঝেছো? বুঝলে কমেন্ট করে জানাও যে ভাইয়া লাস্ট স্লাইডটা বুঝেছি, যে কোন জায়গায় সত্য বিদ্যমান অর্থ হবে, কোন জায়গায় সত্য সৎ গুণাবলী অর্থ হবে, একটু কমেন্ট করে জানাও যে এই যে আমরা কি লাস্ট স্লাইডটা বুঝেছি। আচ্ছা আমি একটু স্লো যাই, একজন কমেন্ট করেছো যে ভাইয়া একটু স্লো জানা। ওকে, শেষকালে অথবা শেষকালে বা শেষকালে ভিন্নার্থক দ্যোতক শব্দ, অর্থাৎ দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এখানে দেখো অবশেষে বোঝাতে শেষকালে শব্দটি ব্যবহার করা হয়। তার মানে কি? অবশেষে বোঝাতে শেষকালে শব্দটি ব্যবহার করা হয়। যেমন শেষকালে সে একটি পুত্র সন্তান লাভ করেন, তার মানে অবশেষে যখন আমি শেষকালে একসাথে লিখব তখন আমি কি লিখব? যে অবশেষে, মানে শেষকালে মানে হচ্ছে অবশেষে, তার মানে অবশেষে তিনি পুত্র সন্তান লাভ করলেন। অনেক চেষ্টার পর শেষকালে তিনি জয়লাভ করলেন। এই যে অনেক চেষ্টার পর, তোমরা অনেকেই কি করো যে বলো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 3 মাস পিছিয়ে দিয়েছে, আমি এখন কি করব? এখন তোমরা যারা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছো তারা কি করবে? তারা ভাবছো যে ভাইয়া আমি ডিমোটিভেটেড, আমি হতাশ, আমার মধ্যে হতাশা গ্রাস করেছে, আমি কি করব? তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, দেখো এই যে তোমার জীবনের শেষ পর্যন্ত তোমাকে অপেক্ষা করে দেখতে হবে তোমার জীবন কী দেয়। তোমরা জানো যে লাইফ ইজ এ বক্স অফ চকলেট, ইউ ডোন্ট নো হোয়াট ইউ অন টু গেট। অর্থাৎ একটা বক্স অফ চকলেটের মধ্যে যেমন চকলেটটা না খুললে তুমি জানবে না যে এই বক্সের মধ্যে কি আছে, জীবনের পরবর্তী ধাপ পর্যন্ত তুমি না গেলে তুমি জানবে না যে তুমি জীবনে কি হতে যাচ্ছ। ঠিক তেমনি আমাদের জীবনের এই লক্ষ্যটি যদি পূরণ করতে পারি, আমাদের কিন্তু অনেক অনেক বেশি আমরা জীবনে এগিয়ে যাব। জীবনে একটা উপন্যাসের মতো, তুমি যদি এই একটি পৃষ্ঠা না উল্টাও, বই তুমি পরবর্তী পৃষ্ঠায় কী আছে সেটি জানতে পারবে না। আর তোমরা জীবনের তখনই সেই পৃষ্ঠা সম্পর্কে জানতে পারো যখন শেষ পর্যন্ত দেখবা। হতাশ হয় না বন্ধুরা, হতাশ হয় না আমার শিক্ষার্থীরা, যে একটা সময় তোমরা জয়লাভ করবে। যারা পড়ালেখা করছো, চেষ্টার পরে, অনেক চেষ্টার পরে শেষকালে তিনি জয়লাভ করলেন। অনেক চেষ্টার পরে আমার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেই কথা আমি বলবো একদিন গর্ব করে। সুতরাং তোমরা হতাশ হও না, তোমরা চান্স পাবে। অন্যদিকে শেষ কালে শব্দগুচ্ছের অর্থ শেষ অবস্থা। কি? শেষ অবস্থা। তার জীবন এখন শেষকালে এসে ঠেকেছে, তার জীবন কি শেষকালে এসে ঠেকেছে, অর্থাৎ শেষ অবস্থায়। যখন তুমি শেষকালে আলাদা লিখবা তখন কি এটা শেষ অবস্থা বোঝাবে। শেষকালে সবাই শেষকালে উপনীত হয়, এটাই জীবনের ধর্ম। তার মানে শেষকালে সবাই শেষকালে উপনীত হয়, তার মানে এটা মানেটা কি? যে অবশেষে সবাই অন্তিম জীবনে অন্তিম মুহূর্তে অবস্থিত হয়। প্রথম যে শেষকালে এটা মানে অবশেষে, আর প্রথম যে শেষকালে এটা কি? যে শেষ মুহূর্তে, মানে এই যে জীবনের শেষকালে, মানে এখানে বলছে শেষ অবস্থা। একটা হচ্ছে শেষ, কি বলছি আমি, অবশেষে, আর একটা হচ্ছে শেষ অবস্থা। তার মানে এটা কি বুঝতে পেরেছো যে শেষকালে আমরা শেষ অবস্থায় সুখী হব। এই যে শেষকালে সবাই শেষকালে উপনীত হয়, তার এটা কিন্তু শেষকালে আমি এটা কনফিউজড হয়ে যাবো যদি তুমি না বোঝো, দুইটা অর্থ ভিন্ন। আচ্ছা তোমরা যারা বুঝেছো স্লাইডটি কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ শেষ বা সমাপ্তি অর্থে, দেখো এখানে শেষ শব্দের অর্থ ফিনিশ, শেষ শব্দের অর্থ কি? ফিনিশ, কিন্তু সমাপ্তি শব্দের অর্থ হচ্ছে এন্ড। সমাপ্তি শব্দের অর্থ কি? এন্ড।
দুটো শব্দের পার্থক্য নিচে আমরা বুঝিয়ে দিব। তোমাদের সাদমান স্যারকে তো তোমরা কে না চিনো, দেখো সাদমান 7 বছর প্রেম করার পর বিয়ে করলেন, তাদের দাম্পত্য জীবন নরকময়। এক্ষেত্রে বলা যায় সাদমানের 7 বছরের বিয়ের পর শেষ হয়ে গেল, অর্থাৎ সাদমান শেষ। কেন? দেখো এই যে কি একটা অবস্থা, দেখো বিয়ের আগে সে খুব জিমে যেত, খুব বডি ফিটনেস নিয়ে খেয়াল রাখতো, তারপর সব কিছু করতো, কিন্তু এখন দেখা গেল কি, দেখো এই সংসারের বোঝা বইতে বইতে দেখছো, এই যে দেখো এই যে তরকারি হাতের মধ্যে লিস্ট ধরাই দিছে তার ওয়াইফে আর কি। তার মানে তার বিয়ের পর কি 7 বছর সাদমান কি 7 বছর প্রেম করে বিয়ে করলেন, এবং করার পর তাদের দাম্পত্য জীবন এখন কি নরকময়। তার মানে এই যে শেষ করার পরে এক্ষেত্রে কি হয় আমরা দেখেন, তার এক্ষেত্রে বলা যায় সাদমানের 7 বছরের প্রেম বিয়ের পর শেষ হয়ে গেল। তার মানে এই যে অর্থাৎ শেষ, সাদমান শেষ, এটা মানে কি যে অর্থ মানে ফিনিশ, এটা বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো এটা কে বুঝতে পারে না আমাকে কমেন্ট করে জানা। তার মানে আগে একরকম ছিল, এখন পুরো জীবন নরক। আচ্ছা এটা হচ্ছে শেষ। আবার দেখো সমাপ্তি। এবার তো আমার বন্ধু মানুষ, এখন যদি আমি সাদমানকে খালি খারাপ বলি তাহলে তো আমাকে কি আয়সা আজে বাজে কমেন্ট করবে, একটু কি দিতে হবে, আমার বন্ধুকে একটু ভালো কিছু বলতে হবে। দেখো আবার ভালো কিছু বলি। সমাপ্তি, সাদমান 7 বছর প্রেম করার পর বিয়ে করলেন, তাদের দাম্পত্য জীবন কি স্বর্গময়, কিময় স্বর্গময়, তাদের দাম্পত্য জীবন খুব সুখী। এক্ষেত্রে বলা যায় বিয়ের মাধ্যমে সাদমান 7 বছরের প্রেমের সমাপ্তি ঘটালেন। কি ঘটালেন? সমাপ্তি ঘটালেন, অর্থাৎ সাদমান সফল। তার মানে সাদমান কি সফল। তার মানে এইখানে দেখো শেষ কি হয়েছে, যখন তার বিয়ে কি হয়েছে কিন্তু তার জীবন হয় নরকময়। তার মানে কি নরকময় হয়েছে, সাদমান শেষ, তার মানে হি ইজ ফিনিশড। তার মানে শেষ কখন ইউজ হয়? যখন আপনি শেষ। যেমন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভাবছেন যে এত সময় কি করব, আমি তো পারবো না, আমার দ্বারা হবে না, আমি কখনোই পারবো না, তারা শেষ। যদি তুমি শেষ, তবে যদি তুমি হেরে যাও, হেরে যাবে বাংলাদেশ। কি যদি তুমি হেরে যাও, হেরে যাবো আমরা, হেরে যাবে তোমাদের পিতামাতা, হেরে যাবে তোমরা, তার মানে হেরে যাবে বাংলাদেশ। তার মানে হারা যাবে না, আমরা জিততে শিখেছি, আমরা জিততেই হবে। এবার দেখো, আর এই ক্ষেত্রে দাম্পত্য জীবন স্বর্গময়, অর্থাৎ তিনি 7 বছরের প্রেমের সমাপ্তি করেছেন, কিন্তু এখনো কি ভালো, এই দেখেন কত সুন্দর করে নাচানাচি করতেছে উনি। যাই হোক এই যে বিষয়টা, তো এই যে এটাকে বলে সমাপ্তি। যখন আপনি সফল হবেন সমাপ্তি, আর যখন ব্যর্থ হবেন শেষ। আচ্ছা সবাই বুঝছেন না? আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা আল্লাহ রে, এটা তো পুরাটাই লাল। আমি জানি না দেখা যাবে কি না, আজকে স্লাইড তৈরি করতে করতে সকাল হয়ে গিয়েছিল, আমি খুব দ্রুত স্লাইড তৈরি করছিলাম, তখন হয়তো বা কালার কোডিংয়ে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, মরালদের প্রেম করবা কিন্তু বিয়ে করবা না, না বিয়ে তো করবে। এই যে বিয়ে করলে অবশ্যই বিয়ে করতে হবে, মানে কি যে বলে ছেলে পেলে। যাই হোক, স্যার আমার ডাক নাম সমাপ্তি, ইয়ারফোন ছাড়া শুনতেছি ক্লাস। আল্লাহ কি বলে, শেষকালে রেলমন্ত্রী বিয়ে করলো তাই এটা ভালো ছিল। একজন লিখেছে যে শেষকালে রেলমন্ত্রী বিয়ে করলো, তার মানে এই যে এটাও কিন্তু শেষকালে, মানে শেষকালে মানে কি অবশেষে তিনি বিয়ে করলেন আর কি। এবার দেখেন লেখা হয়তো বা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, আমি বলে দিব, সমস্যা নাই। সকল সব সমস্ত আমরা কিন্তু এই 3টাই ব্যবহার করি। তোমার সকল চাওয়া আমরা পূরণ করব। এই যে তোমার সকল চাওয়া, এটা কিন্তু দেখো সকল সব সমস্ত, এই 3টি শব্দ অর্থ অভিন্ন। তার মানে অর্থ কি অভিন্ন। তার মানে সাধু ভাষায় সংখ্যাবাচক ও পরিমাণবাচক বিশেষণ হিসেবে সকল সব সমস্ত 3টি শব্দ লিখতে হয়। তার মানে কি সাধু ভাষায় সংখ্যাবাচক ও পরিমাণবাচক কি 3টা শব্দ লিখতে পারি, কিন্তু ঝামেলা কোথায় দেখেন, চলিত ভাষায় অধিক ব্যবহার করা হয় সব ও সমস্ত, আমরা সকল ব্যবহার করব না, সকল ব্যবহার করব না। যারা ক্লাসটি এখনো শেয়ার করোনি তাদেরকে বলে দিচ্ছি ক্লাসটি শেয়ার করো, কেননা আমার ক্লাস কিন্তু অনেক পরে বা বারো, আমি কিন্তু আর বেশি ক্লাস নিব না। এখন তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি, তার মানে না যে এইভাবেই নিব, আমার কিন্তু এই ঈদের আগে মতো আর 1টা কি 2টা ক্লাস পাবা। যাই হোক দেখো, চলিত ভাষায় অধিক ব্যবহার করা হয় সব ও সমস্ত। এই যে রুলসগুলো আমি কিন্তু তোমাদের পড়াতাম না, তোমাদের পড়ানোর একমাত্র কারণ তোমাদের পরীক্ষা পিছিয়েছে, আর আমার যেই টার্গেট ছিল বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, তোমাদের কোনো বানানে যেত ভুল না হয়, আমার শিক্ষার্থীরা কোনো বানান ভুল করবে না, এটা আমার বিশ্বাস। আমি যে প্রথম 2টা ক্লাস নিয়েছি, তোমরা এগুলো যারা দেখো নাই দেখে নিবে, আর যারা আজকের ক্লাসটি বানানের উপরে নিচ্ছি
খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ বানান তুমি ভুল করলে তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন তুমি নাম্বার পাবে না। এই জন্য যে মহসিন স্যার তোমাদেরকে ট্রান্সলেশন শেষ করে দিচ্ছে, কারণ ট্রান্সলেশনে ভালো হলে তুমি ইংলিশে ভালো ট্রান্সলেশন করতে পারবা। আর আমি এই কারণে বানান শেষ করে দিচ্ছি, কেননা বানান শেষ করলে তুমি বাংলায় কোনো জায়গায় আটকাবা না। তুমি যদি স্বল্প পরিমাণ বুদ্ধি দিয়েও লিখো, বানান সঠিক থাকলে তুমি সর্বোচ্চ নাম্বার পেতে পারো। আচ্ছা, এই কারণে আমি বানানগুলো পড়াচ্ছি। প্রত্যেক ক্লাসে আমার বানানের 2 থেকে 3টা নিয়ম রাখি। তোমরা কি চাও যে আমি প্রতি ক্লাসে কিছু না কিছু বানানের পড়াই, তারপর নতুন একটা টপিক শুরু করি? তোমরা যদি চাও কমেন্ট করে জানাও। আচ্ছা, রেড কালার আজকে খুবই ঝামেলা একটা বিষয় হয়েছে। আর আচ্ছা ঠিক আছে, আর রেড কালার দিব না, খুশি? আচ্ছা দেখো, তবে চলিত ভাষার সকল শব্দটি ব্যবহার কম, তাই চলিত ভাষায় শব্দটি ব্যবহার করা সমীচীন নয়। সমীচীনে কিন্তু 2টা দীর্ঘ ইকার। প্রকৃতপক্ষে চলিত ভাষায় যতই মৌখিক রীতির নিকটবর্তী হয় ততই গতিশীল সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই ভাষার সকলের পরিবর্তে সব ব্যবহার করাই উত্তম। তার মানে এই যে তোমরা কিন্তু সবাই কি করবে, উত্তম ক্ষেত্রে এখানে সকল ব্যবহার করবে না। তার মানে এটা দেখো, এটা লেখো আবার দেখি, এটা তোমরা আসলে বুঝতে পেরেছো তো যে সকল আমরা ব্যবহার করব না, আমরা কি করব, সব এবং সমস্ত ব্যবহার করব। এখানে একটা লিখেছি, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন সর্বজনীন বা সার্বজনীন নেতা। তোমরা এটা কমেন্ট করে জানাও। উচ্চারণে ক্লাস নেবেন প্লিজ। আচ্ছা, দেখা যাবে তোমাদের অনেকেরই উচ্চারণ খুব ভিন্ন। আমি আবৃত্তি একাডেমি যখন উচ্চারণ করেছি আমার উচ্চারণটা অনেক বেশি প্রসিদ্ধ হয়েছে। আশা করি তোমরা যদি উচ্চারণে ক্লাস করো আরও বেশি সমৃদ্ধ হবে। সমাজের ক্লাস নেবেন ভাইয়া, 3টা ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস আছে নিব। তোমরা এটা কমেন্ট করে জানাও যে নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকার একজন সর্বজনীন সার্বজনীন নেতা ছিল, কোনটা হবে আমরা কিন্তু জানি না, সর্বজনীন না সার্বজনীন। কমেন্ট করে জানাও। জি ভাইয়া চাই, থ্যাংক ইউ। সোহেল রানা কমেন্ট করেছে, ধন্যবাদ আপনাকে। চাই গ্রুপে দেখেন সর্বজনীন এ অর বি। নেলসন ম্যান্ডেলা কি ছিলেন, দক্ষিণ আফ্রিকার সর্বজনীন আর সার্বজনীন ছিলেন। তোমরা কমেন্ট করতে থাকো দেখি। 1 লিখে কমেন্ট করো, কারণ 1 অথবা 2 লিখে কমেন্ট করো। তোমরা অনেকেই কমেন্ট করছো না, জানি না কি হয়েছে। আচ্ছা, আমি এটা বুঝিয়ে দিব। এবার দেখো এটা দেখি, মানবাধিকার সর্বজনীন অথবা সার্বজনীন। দুর্গাপূজায় আপনাকে স্বাগত। তারপরে আমরা বলি না যে সর্বজনীন অথবা সার্বজনীন, দুর্গাপূজায় আপনাকে স্বাগত। তার মানে এটা কি আপনারা কমেন্ট করেছেন? এই যে এটা সবার কি কমেন্ট করা শেষ? সবার কি এটা কমেন্ট করা শেষ? সবাই কি যেহেতু এটা কমেন্ট করেছো তার মানে এটা কমেন্ট করে আবার দেখি। তার মানে দুইটা এক্সাম্পল দিয়ে ব্যাকরণ শেখাচ্ছে আপনাদেরকে চিন্তা করে। আপনারা যখন আটকে যাবেন, আপনারা যখন ভুল করবেন, আপনার মাথায় যখন প্রশ্ন আসবে এটা কি সার্বজনীন না সর্বজনীন, এই যে এই বিষয়টা কিন্তু আপনার মাথায় ঘুরবে, আপনি কিন্তু বুঝতে পারবেন। দিস ইজ দ্য টেকনিক অফ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ অর নিউ থিংস। তার মানে এই টেকনিকটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদেরকে প্রশ্নোত্তর যে স্ট্র্যাটেজি সেটাকে সর্বোত্তম শিক্ষা পদ্ধতি হিসেবে ধরে নিয়েছে। যার কারণে আমি কিন্তু এই নিয়মে পড়াই, মহসিন স্যারও পড়ান, সাদমান স্যারও পড়ান। আপনারা আর কোনো গ্রুপে পাবেন কিনা জানি না। আমরা প্রথমে আপনাকে চিন্তা করতে শেখাই, তারপর আমরা আপনার চিন্তাকে প্রসারিত করি। দেখি, আচ্ছা আমি আবার সলভ দিয়ে দিচ্ছি, দেখেন সলভ দিয়ে দিই। আবার এটা লিখেন যে মানবাধিকার সর্বজনীন সার্বজনীন হিসেবে স্বীকৃত। আপনারা একটু প্রশ্নটা 3 নাম্বার লিখবেন, 3 লিখে তারপর সর্বজনীন অথবা সার্বজনীন লিখবেন, ওটা 2 লিখবেন। হ্যাঁ, গুড। সার্বজনীন দুর্গাপূজা, ভেরি গুড। ভার্সিটিতে অটোবাস চাই। আর কত অটোবাস দরকার আপনাদের বলেন, আর কত অটোবাস দরকার? আপনারা অটোবাস না, এখন কি বলবেন? এখন দেখেন আপনাদের একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাইতে হবে, কেননা আপনি অটোবাস। আপনার চিন্তা করলেন, আপনার যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় তখন বলবে আপনি অটোবাস। এখন আপনারা কি করলেন, সেফ পজিশনে থাকার জন্য কি করলেন, যে আপনারা আপনাদের ব্যাচমেটকে বিয়ে করলেন। এখন কি হবে, এখন ব্যাচমেট আপনারা যখন দুইজন ঝগড়া করবেন, বা আপনার ছেলে মেয়ে যখন হবে বলবে মা বাবা দুইজনই অটোপাস, ভালো হবে না। তার মানে কি ঝামেলা, যে তোমরা বললো যে আমরা না অটোপাস না, তোমাদের পড়ালেখা করে একটা ভালো ভার্সিটিতে চান্স পাও, ভার্সিটি তোমার জীবনটা চেঞ্জ করে দিবে। সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার মানে 3 1 1। আচ্ছা সবাই কমেন্ট করছো 3 সর্বজনীন। আচ্ছা ভেরি গুড, এক্সিলেন্ট। আমার শিক্ষার্থীরা খুবই অ্যাক্টিভ, সবাই কমেন্ট করছে। সুতরাং রিয়েক্টও দিচ্ছে, কারণ হচ্ছে আচ্ছা তাই। আচ্ছা যাই হোক, সর্বজনীন অথবা সার্বজনীন। তো যে বিষয়টি হচ্ছে আমি মুভ করছি সামনে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা দেখো, সর্বজনীন অথবা সার্বজনীন, জানি না আজকের সবগুলাই রেড এসেছে, জানি রেড তো দেখা যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই। সর্বজনীন অথবা সার্বজনীন উভয় শব্দ
শুদ্ধ। অবে শব্দটা কি? শুদ্ধ, কিন্তু অর্থ ভিন্ন। কেন অর্থ ভিন্ন? তাই দুটো শব্দকে অভিন্ন অর্থে ব্যবহার করা আদৌ সমীচীন নয়। তার মানে আমরা কি এই দুটো শব্দকে এক অর্থে ব্যবহার করব না। কেননা অনেকেই সার্বজনীন অর্থে সর্বজনীন অর্থে সার্বজনীন লিখে থাকেন, আবার শব্দ দুটির আবিধানিক অর্থ না জানার কারণে এমন ভুল হয়ে থাকে। তার মানে আমরা আজকে এটা আবিধানিক অর্থটা জানবো। তোমরা অনেকেই আইডিয়া করে কমেন্ট করেছো, অনেকেই অনেক ভুল কমেন্ট করেছো, আমি দেখেছি। সবার কমেন্টটা আমি পড়ি নাই, কিন্তু দেখেছি। তার মানে আমি এই কারণে তোমাদের সংশোধন দিয়ে দিচ্ছি। দেখো সর্বজনীন, সবাই দেখো, সর্বজনীন মানে হচ্ছে সকলের মঙ্গল বা সবার হিত বা কল্যাণ বা সকলের মঙ্গলের জন্য বা কৃত বা সকলের জন্য উদ্দিষ্ট। তার মানে সর্বজনীন শব্দের অর্থ সকলের মঙ্গল বা সবার হিত বা কল্যাণ, বা আমি সবার কল্যাণ করতে চাই, সবার মঙ্গল করতে চাই। এটাই হচ্ছে কি যে সর্বজনীনভাবে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই, এটাই। যেমন দেখো এখানে মানব অধিকার সর্বজনীন অধিকার হিসেবে স্বীকৃত। তোমরা 90% কমেন্ট করেছো কি মানব অধিকার সার্বজনীন অধিকার। কেন ভাই? সার্বজনীন মানে কি? এটা হবে সর্বজনীন। সর্বজনীন হচ্ছে কল্যাণ করা। সর্ব মানে কি? কল্যাণ। এটা মানে রাখবা, সর্ব মানে হচ্ছে কল্যাণ। তার মানে যেহেতু কল্যাণ, তার মানবাধিকার একটি মানুষের জন্য কল্যাণ করে এমন একটি অধিকার। তার মানে তোমরা বেশিরভাগ ভুল লিখেছ। কেন ভুল লিখেছ বুঝতে পেরেছো? তার মানে এটা হবে সর্বজনীন অধিকার। এবার দেখি অন্যদিকে আমরা দেখি সার্বজনীন শব্দের অর্থ সবার মধ্যে প্রবীণ বা সবার মধ্যে শ্রেষ্ঠ। সার্বজনীন মানে হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ। আর সর্বজনীন মানে হচ্ছে কল্যাণ, মানুষের কল্যাণ করব আমরা। আমি জানি না, আচ্ছা আজকে অ্যাটেন্ডেন্স খুব কম কেন? তোমরা অনেকেই ক্লাসটা শেয়ার করেছো, বন্ধুদের মেনশন দিচ্ছ। যারা এখনও দেও নাই, নাসমিন আক্তার লিখেছে না আমি পাস করে যে আমি আনসার দিয়েছি, আউটো পাস চাই না। লালের মধ্যে সাদা লেখা দেখা যায়, কিন্তু অন্য রঙের মধ্যে লাল লেখা দেখা যায় না। ঠিক আছে ভাই, এটা আমি নেক্সট ক্লাস থেকে খেয়াল রাখবো, কেননা আমি স্লাইডটা যখন তৈরি করি তখন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। যাই হোক, যে বিষয়টা হয়েছে, তোমরা অনেকেই ক্লাসটা শেয়ার করোনি, অনেকেই তোমরা হচ্ছে মেনশন করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেওনি। আশা করি জানিয়ে দেবে। দেখো অন্যদিকে সার্বজনীন বলতে সকলের মধ্যে প্রবীণ বা শ্রেষ্ঠ। দেখো এখানে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন সার্বজনীন নেতা। কেননা উনি হচ্ছে কি সবচেয়ে প্রবীণ বা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন। তার কারণে এটা কি বলছি সার্বজনীন। যারা আবেগে ফেলায় খুশিতে সর্বজনীন দিয়েছো তারা ভুল দিয়েছো। তার মানে এটা শিখে নাও, জীবনে শিখতে হবে প্রচুর, জানতে হবে প্রচুর। এবার দেখো সার্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগত। তার মানে এই যে সার্বজনীন দুর্গাপূজা কি, এটা হিন্দু ধর্মের সর্বোচ্চদের উৎসব। এটাকে তো আমরা জানি যে সার্বজনীন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ উৎসবটা কি দুর্গাপূজা, এই কারণে এটাকে সার্বজনীন বলা হয়। এটা মনে থাকলেই হবে যে সার্বজনীন মানে দুর্গাপূজা মানে সর্বশ্রেষ্ঠ উৎসব। এবার দেখো দ্বিতীয় বাক্যের অর্থ কি? সর্বশ্রেষ্ঠ দুর্গাপূজায় আপনাকে স্বাগতম। তার মানে সুতরাং সবার হিতের জন্য অর্থে সকলের মধ্যে প্রবীণ বা সবার মধ্যে শ্রেষ্ঠ বলা বিধেয় নয়। অনেকে মনে করেন সার্বজনীন শব্দটি ভুল, কিন্তু ভুল নয়। তবে সর্বজনীন অর্থে সার্বজনীন শব্দের সব ক্ষেত্রে বিধেয় নয়। তার মানে তোমরা অনেকেই সার্বজনীনের জায়গায় সর্বজনীন লিখো, সর্বজনীনের জায়গায় সার্বজনীন লিখো, কিন্তু কোনোটাই ভুল না। কিন্তু তোমরা কোন জায়গায় ব্যবহার করবে সেটা ভুল করো। তোমরা কারা বুঝতে পেরেছো এটা একটু কমেন্ট করে জানাও যে আমরা বুঝেছি। কারা কমেন্ট করে জানাও যে স্যার আমরা বুঝেছি যে এই স্লাইডটা। একজন লিখেছে পড়ুয়া সুন্দরী বেসমেট চাই। আপনি কি ব্লক হইতে চান? আমি তো চাই না। যাই হোক, আচ্ছা এইরকম উল্টাপাল্টা করেন, কমেন্ট করেন না। আপনারা ভালো মানুষ, আমরাও ভালো মানুষ, পৃথিবীর সকল মানুষ ভালো। এবার দেখেন এখানে তোমরা কে বুঝেছো সার্বজনীন এবং সর্বজনীনের পার্থক্যটা একটু আমাকে কমেন্ট করে জানাও, নাহলে তো আমি বুঝবো না যে আমি এত কষ্ট করে বোঝাচ্ছি তোমরা কি বুঝতে পেরেছো কিনা। আজকে অ্যাটেন্ডেন্সে কম। জি ভাইয়া বুঝেছি। যারা কমেন্ট করছো তাদেরকে আন্তরিক অভিনন্দন। এবার দেখো স্বাগত। আজকে তোমরা যদি স্লাইডটা লক্ষ্য করে দেখো, স্বাগত লিখেছি। কেন লিখেছি? প্রথম 3টা ক্লাস তো স্বাগতম দিয়ে লিখেছি, কিন্তু আজকে কেন স্বাগত লিখেছি মনে কি প্রশ্ন এসেছে? যারা দের এসেছে তারা খুব ইন্টেলেকচুয়াল। দেখো স্বাগত আর স্বাগতম আমরা নির্দ্বিধায় বলি আপনাকে স্বাগতম, কিন্তু আমি কালকে ক্লাস নিতে গিয়ে পড়তে গিয়ে আমি তো অনেকগুলো বই পড়ে ক্লাস নিয়ে পড়তে গিয়ে দেখি এই নিয়মটা আছে। তো তোমাদের তো আমার প্রতিদিন নতুন নিয়ম জানাইতে হবে, যেই কারণে তোমরা ভুল না করো বাংলায়। আমার শিক্ষার্থীরা ভুল করতেই পারবে না বাংলা, এটা আমার বিশ্বাস। দেখো স্বাগত না স্বাগতম, এটা দেখো আজকে স্বাগত শব্দের অর্থ শুভাগত,
খুশ আমদদ, তার আমদেদ এর অন্য একটি অর্থ রয়েছে অভ্যর্থিত অতিথি। তার মানে তোমরা যখন আমি বলি আমার ক্লাসে তোমাদের স্বাগতম, তার মানে তোমাদের অভ্যর্থনা দিচ্ছি, তোমরা আমার অতিথি, তখন যার ইংরেজি প্রতিশব্দ ওয়েলকাম, শব্দটির বিশ্লেষণ সুযোগ আগত অর্থাৎ স্বাগত। এবার দেখো স্বাগত শব্দটি দিয়ে আগত ব্যক্তিকে অভ্যর্থনা বা স্বাগত সম্ভাষণ বোঝানো হয়। তবে স্বাগত ব্যক্তিদের কি বলা হয়? স্বাগত সম্ভাষণ। সমাগত সুধীজনকে স্বাগত সম্ভাষণ একটা উপসর্গ আছে, তার মানে এইখানে সমাগত সুধীজনকে স্বাগত সম্ভাষণ, এখানে কয়টা উপসর্গ আছে কমেন্ট করে জানাও দেখি। এবার দেখো প্রয়োগ, আই এডুকেশনে আপনাকে স্বাগত। তার মানে এইখানে দেখেন অনেকে স্বাগত অর্থে স্বাগতম শব্দ ব্যবহার করেন, ওয়েলকাম বা খুশ আমদেদ অর্থে স্বাগতম বা খুশ লেখা বা বলার বিধেয় নয়। তার মানে আমরা কোনোদিন আজকে থেকে কি করবো না, স্বাগতম ব্যবহার করব না, আমরা ব্যবহার করব স্বাগত। ক্লিয়ার? তার মানে এই বানানটা আমরা এতদিন যে লিখেছি আমাদের স্লাইডে স্বাগতম, এটা আমরা প্রচলিত ভুল করি না। আমরা যতটুকু জানি, আমাদের নলেজ যতটুকু, যারা আজকে ক্লাসটি করছে তোমরা বলো তো আজকে কত কি জানলা? হ্যাঁ, আজকে সারা শেষে বা তোমরা এরকম অবশেষে সম্পর্কে জানলা, স্বাগত সম্পর্কে জানলা, তারপর সার্বজনীন সম্পর্কে জানলা, কত ইনফরমেশনগুলো জানলা। এগুলো তোমাকে সমৃদ্ধ করবে না? তুমি আজকে যে অবস্থায় আছো, কালকে যে অবস্থা ছিল, আজকে একটু ডিফারেন্স আসছে না? যে তোমরা নতুন কিছু তো শিখেছো, এসো নতুন কিছু তো করি, এই বয়স তো নতুন কিছু করার। আমরা 18 বছর বয়সে সুকান্ত বলে গিয়েছেন। তো যাই হোক, তো স্বাগত এবং যে বিষয়টি রয়েছে, ক্লাস চলে না কেন? ক্লাস চলে না মানে ক্লাস কি অফ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এতদিন ভুল ছিল। হ্যাঁ অবশ্যই, হুসাইন রনি লিখেছেন এতদিন কি ভুল ছিল? হ্যাঁ এতদিন ভুল ছিল। যাই হোক, তোমরা এতদিন ভুল ছিল, এখন সংশোধন করে নিও। আচ্ছা, এবার হচ্ছে তোমরা কি, আমি কি অনেক কিছু শিখলা। আমি কিন্তু 50 মিনিট ক্লাস কমপ্লিট করে ফেলেছি, আর মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। তোমাদের অ্যাটেন্ডেন্স এখনও বিলো অ্যাভারেজ, এখনো বিলো অ্যাভারেজ। প্রত্যেক দিন ক্লাসে আমি যখন ছিলাম 200, 250, 300 জন থাকতো, আজকে কত 200 জনের মতো। তার মানে আবার লাল রেখা। আরে যাই হোক, আমি একটু মুভ করছি। আজকে আমাদের টপিক 4 নাম্বার ক্লাসের টপিক কি? টপিক হচ্ছে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা। কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা। আমরা কিন্তু টপিকে এখনো যাইনি, টুইস্ট এখনো আছে। পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। তার মানে এইবার দেখো, এবার বাংলার উদ্ধৃতি ব্যাখ্যা আজকে এমনভাবে পড়াবো, আমি এখনো দিব না মানুষ, তোমরা যারা ফ্রেন্ডের মেনশন না করলে আমি পড়াবো না। যে এবার দেখো যে তোমাদের বাংলা উদ্ধৃতি এমন একটি বিষয় যে আমরা এমন কোনো বিশ্ববিদ্যালয়ে নাই যে রিটেন পরীক্ষা আছে বাংলা উদ্ধৃতি আসে না, এখান থেকে 5 মার্ক কমন পাবে। ক্লিয়ার? যে তোমরা বাংলা উদ্ধৃতি থেকে 5 মার্ক কমন পাবে। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। যাই হোক, অনুবীক্ষণ দিও, লাল শব্দ দেখতে পাবে না, দেখার দরকার নেই। আমি স্লাইডগুলো গ্রুপে আপলোড করে দিব, পেজে আপলোড করে দিব, তোমরা কোনো টেনশন নিও না, আমি সবগুলো আপলোড করে দিব। তার মানে কি, দেখা আমি এই কালারটা চেঞ্জ করে তোমাদেরকে আপলোড করে দিব। তার মানে কি, তোমরা টেনশন হওয়ার কোনো কারণ নাই। যারা লিখতে পারো নাই তারা আমার মুখে শব্দ শুনে বুঝে লিখে নিও। আচ্ছা, আজকে আমাদের যে টপিক, অনেক কিছুই জানলাম, পড়া ছেড়ে যেতে ভালো লাগছে না, তাড়াতাড়ি করেন ভাই, গোসল করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি গোসল করতে যান, আপনি ক্লাস, আপনার জন্য হয়তো কিছুক্ষণ ক্লাসটা সেভ রাখবো। যাই হোক, দেখো এখানে উদ্ধৃতটা আসে না, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা বা কবিতায় ভালো করার উপায়। এই যে আজকে টেকনিকটা শেখাবো, তোমরা সারা জীবন যত টেকনিক শিখছো সবগুলো থেকে একটু ডিফারেন্ট হবে ইনশাআল্লাহ। এই টেকনিকে যদি কোনো স্যার তোমাদের শিখিয়ে থাকেন যে না, যে এইভাবে হচ্ছে উদ্ধৃত সংলাপ লিখবে, তা আমি কি করব, আমি তোমাদেরকে স্পেশাল একটা গিফট করবো। যা চাও তা তো দিতে পারবো না, একটি স্পেশাল। দেখো কয়েকটি উদাহরণের মাধ্যমে একটি নিম্নে বিষয়টি স্পষ্ট করা হলো। আমি আজকে বাংলা উদ্ধৃত সংলাপ কিন্তু আমাদের আজকে আলোচনার টপিক, কারণ আজকে আমাদের 4 নাম্বার লেকচার। আমি কিন্তু আমার সিক্রেট গ্রুপে আমার যে লেকচারের মডিউল দিয়ে দিয়েছি। তোমরা যারা সিক্রেট গ্রুপে যুক্ত হয় না, আমাকে ইনবক্স করে, এখনও সময় আছে। 5 নম্বর লেকচারের পর থেকে কাউকে আমরা নিব না, এখন পর্যন্ত সময় আছে, সময় থাকতে এগিয়ে যাও। যাই হোক, হিমু ভাই, আমি আসলে হিমু না, হলুদ পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে, এই জন্য পড়ি, বোঝা গেছে? এই হচ্ছে কথা। এটাই আমার জীবনের প্রথম হলুদ পাঞ্জাবি। তো যে বিষয়টা হচ্ছে, নিম্নে বিষয়টি উল্লেখ করা হলো। দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তার মানে কি, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তোমরা কি লেখা বুঝতে পারছো? প্রকৃতি প্রত্যয় ক্লাস চাই ভাই, এই টেকনিক আপনার কাছে অনেক আগেই শেখা, আমি অনেক জোস, থ্যাংক ইউ। দেখলে এখন চলে যান। যাই হোক, তো এখন দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের বুকে, চরণটি আলোচনা করো। এখানে তোমরা একটা স্ক্রিপ্ট পাবে, দেখো এটা হচ্ছে রিটেন হ্যাক্স বই থেকে নেওয়া। কোন বই? রিটেন হ্যাক্স।
তার মানে রিটার্ন এক্স বইটি যদি তোমরা দেখো, এই বইয়ের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা কয়েকজন শিক্ষার্থী আছে তারা আলোচনা করে যে কিভাবে ভালো করা যায়। এই যে এই পদ্ধতিগুলো, আমার এক স্যারও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওনার সাথে আমি বসেছেন, স্যার এই যে বিষয়টা এটা কিভাবে ভালো করা যায় আমাকে একটু বলেন। তো উনি বলছেন দেখো এটা তো বলা যাবে না, তবে আমরা সাধারণত যে বিষয়গুলো দেখলে বেশি মার্কিং করি সেই বিষয়গুলো তোমাকে বলতে পারি, যে এই বিষয়গুলো উনি বলেছেন, তারপর ওনার থেকে আইডিয়া নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি। দেখো প্রথমত আমরা কি করি, প্রথমেই শেষ করি যে একটা ব্যাখ্যা দিয়ে শুরু করি, এটা করা যাবে না। তার মানে কি করবে, আলোচ্য অংশটি কবি শামসুর রাহমানের 1929 থেকে 2006 নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্গত ফেব্রুয়ারি 1969 কবিতাটি উল্লেখিত চরণটি দ্বারা শহরের পথে ফুটে ওঠা কৃষ্ণচূড়া ফুলের দিকে দৃষ্টিপাতের কথা বলেছেন। এখানে দেখো কতগুলা জিনিস আসছে। প্রথমে কি, উদ্ধৃত অংশটি রচয়িতার নাম উল্লেখ করতে হবে। কার নাম? রচয়িতার নাম। অর্থাৎ এটা কে লিখেছেন, অর্থাৎ এই যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের বুকে, তার মানে এইখানে দেখো শহরের বুকে না, শহরের পথে। তো যাই হোক, এইখানে প্রথম আমি কি করব, কবির নাম বা যে এই অংশটি লিখেছেন তার নাম উল্লেখ করব। বাপরে বাপ, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। জানি না যে তোমরা ক্লাস করে কি এনজয় করো কিনা, আমি জানি না তোমরা ক্লাস ভালো লাগে কিনা, কিন্তু আমার গলা যখন আমি রোজা রেখে ক্লাস নেই প্রত্যেক দিন গলা শুকায়। এখন আমি তার পানি খেতে পারবো না, বা আমি রোজা তো সবগুলো রাখতেই হবে। তো তারপরে তোমাদের উপস্থিতি দেখে আমি মাঝে মাঝে হতাশা হয়, কিন্তু আবার মাঝে মাঝে উজ্জীবিত হয় যে যেই শিক্ষার্থীগুলো এতক্ষণ ধরে ক্লাস করছে তারাই জীবনে সফল হবে, আর যে শিক্ষার্থীগুলো তাদের শিক্ষকের কষ্ট বোঝে না তারা জীবনে সফল হওয়ার সম্ভাবনা খুব কম। যাই হোক, এবার দেখো আবার ফুটেছে, দেখো এই যে এইখানে প্রথম যে বিষয়টা আমি উদ্ধৃত তার নাম উল্লেখ করলাম। দ্বিতীয় বিষয়টা কি, যে এখানে তো 1929 থেকে আমরা 2006 লিখেছি, রচয়িতার নামের পাশে তার জন্ম মৃত্যু সাল লিখতে হবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট লিখে রাখো। কেননা হলুদ পাঞ্জাবি আপনাকে অনেক সুন্দর, আচ্ছা আমরা আবেগে কত বানান ভুল করি। এক্স্যাক্টলি, দেখো আমিও তোমাদের মতোই শিক্ষার্থী। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, তার মানে কর্মীয়া হবার মন্ত্রণা আমি বায়ুর কাছে পাইরে। তার মানে এই যে দেখো আমরা কি, মানে আমরা যখন নানানভাবে নানান জিনিস শিখছি দিবা রাত্র। এই যে দেখো আজকে তোমরা যদি ক্লাসটা না করতে এত ভুলগুলা কি সারা জীবন করে যেত না? তার মানে আজকে ক্লাস করার ফলে কি তোমার জীবনের অনেক অনেক ভুল সংশোধন হয়ে গেছে। এই জন্য আমি কি প্রতি ক্লাসে তোমাদের এমন কিছু জিনিস দিব, প্রত্যেক ক্লাসে বানানের কিছু জিনিস রাখবো, যাতে করে তোমরা জীবনে অনেক বেশি ভুল শব্দগুলা সংশোধন করে নিতে পারো। তো যাই হোক, তো অনেকেই বলেছো অনেক ভালো লাগে ক্লাস, দারুণ লাগে ক্লাস করতে। তাই তো এত ভালো মানুষের কমেন্ট শুনে আমার খুব ভালো লাগছে। এত খারাপ মানুষরা কমেন্ট করে আমার কোনো খারাপ লাগে না, শুধু তোমাদের জন্য। যাই হোক, আমি কমেন্ট করছি, আমি পরে শেষ করতে হবে, কেননা আমার ক্লাসে কিন্তু 1 ঘন্টা হয়ে যাবে। আমি বলেছি 1 ঘন্টায় ক্লাস নিব, আর তোমরা 1 ঘন্টা ক্লাস নিব, এই কারণে আমি কিন্তু খুব দ্রুত চলে এসেছি। আমার কথা কি বোঝা গিয়েছে, বা আমার যেগুলো পড়িয়েছে তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো সবগুলা অল ক্লিয়ার লিখে কমেন্ট করো। যাই হোক, অল ক্লিয়ার লিখে কমেন্ট করো যদি বুঝতে পারো, আর না পারলে আমাকে ইনবক্স করতে পারো। আর আমার পেজ আছে রায়হান এয়ার খান, এখানে তোমরা লাইক দিয়ে রাখতে পারো, এখানে অনেক বাংলার আপডেট পাবা। আর আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে রায়হান এয়ার খান, ওইখানে তুমি আজকেই একটি ক্লাস আপলোড পাবা। তোমরা প্রত্যেক দিন না পারলেও প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস দিব। তার মানে দেখো তোমরা কিন্তু এইখানে চাইলে আমি সবটা কোর্স কমপ্লিট করতে পারবো না, যে লিখিত হয়তো বলতে পারবো, কিন্তু বাংলার অন্য কিন্তু ওইটা তুমি আমার যে ইউটিউব চ্যানেলে পাবা। যাই হোক, তোমাদেরকে কেন বললাম এটার কথা, কেননা তোমরা ওইগুলা করলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। দেখো কবি শামসুর রহমানের জন্ম মৃত্যু, এখন আমরা শিক্ষার্থীরা জন্ম মৃত্যু সবাই পড়ি না? সবাই তো শিক্ষকের বা আমাদের যে লেখকের জন্ম মৃত্যু আমরা পড়ি, কিন্তু যারা জন্ম মৃত্যু পড়ি কিন্তু তারা কিন্তু কি যে জন্ম মৃত্যু কি ব্যবহার করতে পারি না। আমরা কিন্তু এমসিকিউর জন্য পড়ি, কিন্তু এইটা কিভাবে আমাদের নলেজে ব্যবহার করব। আমি যখন আমার পরীক্ষায় রিটেন লিখবো যে 1929 থেকে 2006, স্যার ভাববে কি এই যে এই ছেলেটা অনেক মেধাবী, সে কি করেছে, সে জন্ম মৃত্যু লিখেছে পরীক্ষায়। এটা কিন্তু এই কারণে না লিখি নাই আমি, এই কারণে লিখেছি যে বাংলা ভাষার যে বাংলা ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে যখন তুমি প্রথমবার কবির নাম উল্লেখ করবে তখন তার পাশে অবশ্যই জন্ম মৃত্যু উল্লেখ করতে হবে। এটা বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের স্যারদের সাজেশন অনুসারে বা শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা কিন্তু এই নিয়মটা লিখেছি যে প্রথমবার কবির নাম উল্লেখ করলে কি করতে হবে, অবশ্যই তার জন্ম মৃত্যু উল্লেখ করতে হবে। এটা করলে 2টা সুবিধা। এক হচ্ছে স্যার জানবে যে তুমি একজন ভালো রাইটার,
যে তুমি জানো এই বিষয়টা। আর দ্বিতীয় যে বিষয়টা, তুমি যে লেখকের জন্ম মৃত্যু এত কষ্ট করে শিখলে, এই যে 3 মাস আরও আছে, 3 মাসে সবার জন্ম মৃত্যু ক্লিয়ার শেখা যাবে। আমি লেখকের উপরও নেক্সট একটা ক্লাস নিব। তোমরা অ্যাটাচমেন্ট কি হয়েছে ভাইয়া? আমি এসএস নিতে পারি নাই সবগুলির। আচ্ছা সমস্যা না, এসএস আমি দিয়ে দিব। যাই হোক, এবার দেখো যে আমি সবার কমেন্ট পড়তে পারছি না, এই জন্য দুঃখিত, কেননা আমার ক্লাসটা শেষ করতে হবে। সবার কমেন্ট পড়তে গেলে আমি ক্লাস শেষ করতে পারবো না। তো দেখো ফেব্রুয়ারি 19 এই যে এবার লিখবা যে এইটা কিন্তু তোমরা এই 3 মাসে সকল লেখকের জন্ম মৃত্যু শেষ করে নিব কিন্তু আমরা এখন এটা ব্যবহার করবো কই? আমরা যখন উদ্ধৃত সংগ্রহ ব্যাখ্যা করবো, তখন আমি ছোট্ট করে এই বিষয়টা আমি উল্লেখ করে দেবো। তার মানে কি, আমার নলেজ যে আছে, আমি যে একটু চালাক, আমি যে একটু ধূর্ত, এটা কিন্তু বোঝা যাবে। এবার দেখো নিজ বাসভূমি, 1 নম্বর গেল আমার রচয়িতার নাম, 2 নম্বর গেল কি রচয়িতার নামের পাশে তার জন্ম মৃত্যু লিখতে হবে, জন্ম মৃত্যু অবশ্যই লিখতে হবে। 3 নম্বর দেখো, 3 নম্বর করে এই দেখো প্রশ্নে উল্লেখিত অংশটির উৎস উপস্থাপন করতে হবে। আমি দেখো নিজ বাসভূমি, যে উৎসটা আমাকে জানাইতে হবে। কি উৎস? যে উৎস কিন্তু আমি জানি না, যে এখন তো সবাই লিখবে আলাদা হবে না আর। আচ্ছা দেখো কি কি চার্জ দিস। আচ্ছা সবাই অনেক কমেন্ট করতেছো। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এইখানে নিজ বাসভূমি কেন, এটা হচ্ছে উৎস। আমরা পাঠ পরিচিতি যখন পড়বো, আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড করবো যে বাংলা গদ্য কিভাবে পড়বো। আমরা অলরেডি ক্লাসের মধ্যে বলেছি বাংলা পদ্য কিভাবে পড়বো, বাংলায় লিখিতে সবচেয়ে বেশি নাম্বার পাবো কিভাবে, এটা কিন্তু আমি আজকে আপলোড করে দেবো। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাইলে আপলোড দেবো। তো এবার দেখো এই নিজ বাসভূমি এটা একটা উৎস। এই উৎসটা কিন্তু তোমার কোথায় থাকে? পাঠ পরিচিতি। কোথায় থাকে? পাঠ পরিচিতিতে তোমার উৎসটা থাকে। তো সেই উৎসটা কিন্তু তোমরা কি করবে, যে খুব ভালো করে লিখে নিবে। তো এই যে নিজ বাসভূমি উৎস থেকে নেওয়া যায়। তোমরা যত কবিতা, যত উপন্যাস তো একটাই আছে, যত উপন্যাস কেন বলতাছি। যাই হোক, এবার দেখো যত কবিতা, যত প্রবন্ধ রয়েছে, যত গল্প রয়েছে, সবগুলার উৎসগুলা তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ এই উৎসটাও তোমাকে তোমার এই জায়গায় লিখতে হবে। এবার দেখো অন্তর্গত, কাব্যগ্রন্থের অন্তর্গত ফেব্রুয়ারি 1969 কোন গল্প বা কোন কবিতা? ফেব্রুয়ারি 1969। কবিতাটিতে উল্লেখিত চরণটি দ্বারা শহরের পথে ফুটে ওঠা কৃষ্ণচূড়া ফুলের দিকে দৃষ্টিপাতের কথা বলেছেন। ফুটে ওঠা শহরের বুকে কৃষ্ণচূড়া ফুলের দিকে দৃষ্টিপাতের কথা বলেছেন। তারপরে এখানে আমরা কয়টা বিষয় গেল? 1 2 3। আরেকটা বিষয় এখানে দেখো, আমি একটা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করেছি। কয়টা? একটা। আর এখানে কি ফেব্রুয়ারি 1969 2টা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করেছি। এখন আমরা কখন একটা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করব আর কখন 2টা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করব? আচ্ছা কিছুই লিখতে, আচ্ছা 212 কিছুই লিখতে পারলাম না লাল রেখার জন্য। আচ্ছা আমি ফন্টটা চেঞ্জ করে বললাম তো গ্রুপে আপলোড করে দিব, এত টেনশন নেওয়ার কিছু নাই। যাই হোক, এবার দেখো তো এইখানে যখন আমরা উৎসটা লিখবো, উৎসটার পিছনে অবশ্যই একক উদ্ধরণ চিহ্ন ব্যবহার করব। কি একক উদ্ধরণ চিহ্ন? এই যে উদ্ধরণ চিহ্নগুলা, ইনভার্টেড কমাগুলা যদি তুমি ভুলভাল ব্যবহার করো, তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম্বার কমে যাবে। আমি জানি না অ্যাটেন্ডেন্স কমতেছে কেন, এইভাবে অ্যাটেন্ডেন্স এত কমে যাচ্ছে কেন? তোমরা কি তোমাদের বন্ধুদের মেনশন করছো না বা শেয়ার করো নি? আচ্ছা যাই হোক, জানি না, তাই আমি খুবই রাগান্বিত হচ্ছি। যাই হোক, তো যে বিষয়টা হচ্ছে যে নিজ বাসভূমি কাব্যগ্রন্থের, আচ্ছা এটা তো বললামই। তার মানে এখানে প্রথম উদ্ধরণ চিহ্ন কি? যে প্রথম উদ্ধরণ চিহ্ন হবে কোথায়? যে এই যে দেখো, যে একক উদ্ধরণ চিহ্ন হবে গ্রন্থের নামের ক্ষেত্রে, এবং ওই গ্রন্থের কবিতা বা প্রবন্ধ উল্লেখ করলে জোর উদ্ধরণ চিহ্ন ব্যবহার করতে হবে। যখন আমরা একক উদ্ধরণ চিহ্ন কই ব্যবহার করব? যখন হচ্ছে শুধুমাত্র গ্রন্থের নামটা লিখবো। আর দ্বৈত বা জোর উদ্ধরণ চিহ্ন কই ব্যবহার করব? যখন হচ্ছে আমরা কি করব, যে এই সরাসরি কবিতাটার নাম উল্লেখ করব। 4টা জিনিস শেষ। এবার 5 নম্বরে এই অংশটি দ্বারা কি বোঝানো হয়েছে তা 4-5 লাইনের মধ্যে লিখতে হবে। কিন্তু আমরা বাঙালি, আমরা কি করি, এইগুলা তো লিখবই না, প্রথমেই এখান থেকে শুরু করি। কি করি? প্রথমে এই যে শেষ অংশ থেকে শুরু করি। তার মানে তুমি 5-এর মধ্যে পাবা কত? 2 3, সর্বোচ্চ হলে 3 পাবা। কিন্তু এইখানে এইভাবে লিখলে তুমি 5-এ 5 পাইতে পারো। তার মানে কি তোমার 2 মার্ক। 2 মার্কের জন্য এবার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত হার্ড কম্পিটিশন হবে, তোমরা চিন্তা করতে পারো না, কারণ এবার তো সবাই সুযোগ পাচ্ছে। 3 মাসে তো যারা পড়ালেখা করে নাই তারাও, আমি সময় পেয়েছিলাম 3 মাস। আমরা এই 3 মাসে কঠোর পরিশ্রম করেছি, যার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো এই 3 মাসে তো খুব কম সময় ছিল, কিন্তু তোমরা তো প্রায় 1 বছরের মতো সময় পাচ্ছ। তারপরে তোমরা এই 3 মাসে এখন আজকে থেকে শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। কেননা 3 মাসে পুরো পৃথিবী 80 দিনে পৃথিবী ভ্রমণ করা যায়। একটা গ্রন্থ আছে, একটা মুভি আছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ। কারা কারা দেখেছো হাত তুলে জানাও। তো এই যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থটার মধ্যে
সবাই রূপার জন্য পাগল, তাই হলুদ পাঞ্জাবি পরে বলছে আপনারে। আচ্ছা দেখেন, তার মানে এই যে বিষয়টা আচ্ছা রাগে না আমার ভালো ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাস আটকে আছে, এখনও কি ক্লাস আটকে আছে? বুঝলাম না, আমি তো ক্লাস আটকে থাকার কথা না। সবাই একটু কমেন্ট করে জানান তো ক্লাস কি আটকে আছে কিনা। দেখছি অনেক ভালো এবং ফানি। আচ্ছা এই যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ, মানে 80 দিনে বিশ্ব ভ্রমণ করা যায়, আর তুমি 100 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে না? এটা কি হয়? তার মানে তোমার ভিতরে কি সেই শক্তি নাই? তুমি কি সেই উদ্যম নাই? তোমার ভিতরে কি সেই আত্মবিশ্বাস নাই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 দিনের মধ্যে ভর্তি হতে পারবে না? তুমি একটা মানুষ, তোমার মধ্যে প্রত্যেকটা গুণাবলী আছে, তুমি চাইলেই পৃথিবী জয় করতে পারো। মানুষ চাইলেই সব কিছু সম্ভব। মানুষ চাইলেই তার জীবসত্তাকে তার জাগিয়ে তুলতে পারে। মানুষ চাইলেই সে তার পিতামাতার মুখে হাসি ফোটাতে পারে। মানুষ চাইলেই তার স্বপ্নকে পূরণ করতে পারে। হৃদয়ে লালন করা ছোটবেলা থেকে যে স্বপ্নটা, সেই স্বপ্নটা হাতের যে মুঠোয় আছে, সেই স্বপ্নকে হাতছাড়া করা যাবে না। সেই স্বপ্নটা আঁকড়ে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনকে শানিত করতে হবে, সুন্দর করতে হবে, স্বপ্নকে পূরণ করতে হবে, নিজেকে জাগিয়ে তুলতে হবে, নিজের সাথে যুদ্ধ করতে হবে। তার মানে আমরা কখনোই নিজের স্বপ্নকে হারাতে দিব না। কেউ কাউকে আমাদের স্বপ্নকে চুরি করে নিয়ে যেতে দেব না। আমাদের স্বপ্নকে যেন অটুট থাকে, স্বপ্নের মধ্যে থাকে, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে। স্বপ্ন আমার, দায়িত্ব আমার, স্বপ্ন পূরণ করার যেই অঙ্গীকার তা আমারই। আসো আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করব, আমরা সুন্দর হব, আমাদের স্বপ্নকে পূরণ করব। সবাই বলো, এক মনে মনে বলো, আমরা সুন্দর হব, আমরা আমাদের স্বপ্নকে পূরণ করব, ইনশাল্লাহ আমরা পারবই, আমরা হবেই, আমরা পারবই, আমাদের দ্বারা সব কিছু সম্ভব, আমাদের এমন কিছু নাই পৃথিবী অসম্ভব আছে। অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ। সবাই আমরা সেই কঠোর পরিশ্রম করব স্বপ্ন পূরণের জন্য। স্বপ্নটা পূরণ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবো, একসাথে রায়ান ভাইয়ের সাথে ঘুরবো, একসাথে রায়ান ভাই থেকে ট্রিট দিব, এটা যেন হয় সবার কাম্য ইনশাল্লাহ। সবাই পড়বো। এই যে আমি এখান থেকে গিয়েছিলাম যে স্বপ্ন থেকে, যাই হোক, তো তোমরা দেখো এখানে আমি বললাম যে এইটা, তো এই 4-5 লাইন যে তোমরা তো জানোই যে ব্যাখ্যাটা আমি আর বললাম না, এই যে ব্যাখ্যাটা লিখবা এই 5 নম্বর লাইনে এসে, আর বাকি 4টা লিখবা এরকম। যাই হোক ইনশাল্লাহ সবাই চান্স পাবে, সবার মধ্যে সেই বিষয়টা আছে যেটা আমি জানি। তো যাই হোক, তো এখানে আমরা অনেক অনেক মোটিভেশন দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, এই বিষয়টা আগে কে কে জানতা, আবার কে কে নতুন জানলা কমেন্ট করে জানাও তো যে ভাইয়া এই যে উদ্ধৃতি ব্যাখ্যা এইভাবে লিখতে হবে, আমি আজকে জীবনের প্রথম জানলাম, আমি আজকে ফার্স্ট জানলাম। তোমরা উদ্ধৃত ব্যাখ্যা এটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া এই উদ্ধৃত ব্যাখ্যাটা আমি এইভাবে জানলাম। আচ্ছা, তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তোমরা অনেকেই অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, জানি না কেন, সবাই 203 জন হয়ে গেছে। আচ্ছা ইনশাল্লাহ আমি পারবো, হ্যাঁ সবাই ইনশাল্লাহ কমেন্ট করেছে, সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে। তো যারা চলে যাবে তারা অনেক কিছু মিস করবে। লাস্টে একটা সারপ্রাইজ আছে, পরোপকারী পরম ধর্ম, উৎস ও প্রসঙ্গ ব্যাখ্যা করো। তার মানে কি, এইখানে দেখো পরোপকারী পরম ধর্ম, এই যে আমি তোমাদের উপকার করতেছি এটা আমার পরম ধর্ম। যাই হোক, প্রশ্নোক্ত উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত। এই যে আমি কিন্তু বঙ্কিমচন্দ্রের কি, এই যে আমি যে শিখলাম বঙ্কিমচন্দ্রের জন্ম মৃত্যু, এটা কিন্তু টেকনিক্যালি আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার ফলে কি হয়েছে যে আমার যেই নলেজটা আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখিয়ে দিয়েছি। তার মানে আমি একটা কথা সবসময় বলি, আমরা পরীক্ষায় কত ভালো পড়ালেখা করেছি, আমি 16 ঘন্টা পড়েছি এটা ম্যাটার না, আমার পারফরমেন্স কেমন ছিল এটা ম্যাটার। আপনি যদি 16 ঘন্টা পরে পরীক্ষায় পাস না করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে কিন্তু আপনার পড়ার কোনো মূল্য থাকবে না, আপনার পারফরমেন্স কেমন এটার মূল্য থাকবে। আপনি এত কষ্ট করে জন্ম মৃত্যু মুখস্থ করেছেন, এটা কিন্তু আপনি কোনো জায়গায় ব্যবহার করতে পারছেন না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আল্লাহ আমি জন্ম মৃত্যু এতগুলো মুখস্থ করলাম, আমার তো এটা কোনো জায়গায় ব্যবহার করতে পারছে না। এখন দেখেছেন জন্ম মৃত্যু কোন জায়গায় ব্যবহার করবেন, তার মানে এখন সকল জন্ম মৃত্যু মুখস্থ করে ফেললেন আজকেই। আমি নেক্সট ক্লাস কিন্তু কবি পরিচিতির উপর নিব, আগে বলে দিচ্ছি, এত জোরভাবে নিব ইনশাল্লাহ। তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবা। কবে নিব জানি না, কারণ তোমরা কিন্তু ভালো ক্লাস সবাই ছিল না। যাই হোক, দেখো রচিত কমলাকান্তের দপ্তর রচনা সংকলনের অন্তর্গত বিড়াল প্রবন্ধ থেকে চয়ন করা হয়েছে। তার মানে আমার বিড়াল প্রবন্ধ আর কমলাকান্তের দপ্তর, যে প্রথম যে বিষয়টা লেখকের নাম 1 নাম্বার, 2 নাম্বার কি জন্ম মৃত্যু, 3 নাম্বার কি উচ্ছেদ, 4 নাম্বার কি আমার উদ্ধরণ চিহ্ন, যে গ্রন্থের নামে একটা, এটা হচ্ছে দেবল, আর 5 নাম্বার কি আমার ব্যাখ্যা। কিন্তু তোমরা কি করো, শুধু ব্যাখ্যাটাই লিখো আগে, এটা করা যাবে না, একদম করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা ওকে, যাই হোক। আচ্ছা এবার দেখো, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেই আমাকে হচ্ছে হোমওয়ার্ক পাঠিয়েছো লাস্ট ক্লাসের, তো তাদেরকে
আমি আমি পড়েছি সবগুলা দেখতে পারি না, তার কারণে আজকে আমি মেনশন করে নিই। যারা যারা হোমওয়ার্ক পাঠিয়েছো তাদেরকে আমি স্ক্রিন এই যে স্লাইডে দিয়ে তাদেরকে আমি এটা নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দেবো। নেক্সট ক্লাস যখন হবে আমি শুধু হোমওয়ার্কগুলোকে অ্যানালাইসিস করবো যে কীভাবে আমরা আরও সুন্দরভাবে লিখতে পারবো। তো তোমরা যারা লিখেছো অনেক চেষ্টা করেছো, তাদেরকে অনেকের অনেক ভুল হয়েছে, আসলে ভুলের মাধ্যমে গিয়ে পাওয়া যায় সত্যকে। কোন রচনার অংশ কমেন্ট করে জানাও। যাই হোক, তো এই যে ভুল করব, ভুল থেকে শিখবো, এই যে কেহ মরে বিল সে কেউ খায়, এই যে এটা তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তার মানে ভুলের মধ্যে দিয়ে দেখো আজকে আমার হলুদের সাথে বললাম না, আমি কি জেনে শুনে দেই নাই, তারপরে হলুদের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, তো এইবার দেখো এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যে এখানে দুইটা প্রশ্ন আছে, যে তিনটা প্রশ্ন। কেহ মরে বিল সেচে কেউ খায় কই, যে কেউ সারা বছরই পড়ছে এখন পড়বে না, আর যারা এইমাত্র সিরিয়াসলি হবে তারাই কিন্তু কইটা খাবে। সুতরাং তোমরা যারা হতাশ যে আমার দ্বারা হবে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 মাস ধরে পড়ছি, আমি এখন কি করব, তাইলে কিন্তু হবে না। আচ্ছা, অনেক টাইম হয়ে যাচ্ছে, আমি এখনই শেষ করে দিচ্ছি ক্লাস। এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটাও স্ক্রিনশট দিয়ে রাখো। ক্লাসের অ্যাটেন্ডেন্স খুবই কমে গিয়েছে। আল্লাহ, এখন কি করব, এখন তো আর বেশিক্ষণ ক্লাস নেওয়া যাবে না, তোমাদের নামাজের টাইম হয়ে গেছে। আমি ক্লাসটা শেয়ার তোমরা নিজেদের মধ্যে রেখে নিবে। দেখো এটা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এইগুলো তোমাদের হোমওয়ার্ক। সবাই আমাকে ইনবক্সে হোমওয়ার্ক পাঠাবা, যারা পাঠাবে না তাদের নাম মেনশন করবো না। কাল নেক্সট ক্লাসে আমি শুধু হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, এই যে এটাও রাখো। আমি অনেকগুলো হোমওয়ার্ক তোমাদের জন্য করে রেখেছি। এবার দেখো, আমি পারবই ইনশাল্লাহ। আমরা সব কিছুতে হতাশ, কি আমরা সব কিছুতে হতাশ থাকি, কি থাকি, হতাশ থাকি। আমার হতাশা 4 দিক থেকে ঘিরে ফেলেছে। কেননা কেউ দেহের প্রতিবন্ধী কিন্তু মনের না। দেখো পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে যে যারা দেহের প্রতিবন্ধী। আমার আইআর ডিপার্টমেন্টের জুনিয়র, আমি ছবিটা শেয়ার করতাম, তার নাম হৃদয় সরকার। তার মা তাকে কুলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে গিয়েছে। সে দেহের প্রতিবন্ধী ছিল কিন্তু মনের না। সে তার মানসিক শক্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স অর্জন করে নিয়েছে। কিন্তু তোমরা অনেকেই শারীরিকভাবে সক্ষম, তোমাদের কারো কি পা নাই, কারো কি মাথা নাই, কারো কি হাত নাই, এমনকি কেউ প্রতিবন্ধী আছো যে আমার ক্লাস করছো, থাকতেও পারো। তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখেই বলছি, তোমরা একটা পূর্ণাঙ্গ মানুষ, কিন্তু তারপরে তোমরা কেন চান্স পাবা না, কেন পাবা না, এটা আমার জানার আগ্রহ। তুমি কি চোখে দেখো না, তুমি কি কানে শোনো না, তুমি কি হাঁটতে পারো না, তুমি কি লিখতে পারো না, তাহলে তুমি কেন চান্স পাবা না, আমাকে একমাত্র জানাও। তোমার দ্বারা হবেই। তার মানে তোমরা কি মনের প্রতিবন্ধী। আবার কেউ মনের প্রতিবন্ধী, দেহের নয়। তার মানে কেউ মনের প্রতিবন্ধী, যারা মনে করে যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবো না, তারা হচ্ছে মনের প্রতিবন্ধী, তারা দেহের না। তারা কি মনের প্রতিবন্ধী। আমাদের মনের প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে হবে, নিজেকে সচেতন করে তুলতে হবে। নিজের মা বাবার মুখে একটি হাসি দেখবো। কেন ওই হাসিটি কি, আমরা যখন দেখবো পরীক্ষার পরে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তখন আমাদের বাবা মার মুখে দুইটা দেখতে পাবো, কান্না দেখতে পারবো। তুমি যদি চান্স পাও তারপরে তোমার বাবা মা কাঁদবে, তুমি যদি চান্স না পাও তারপরেও কান্না করবে। কেননা চান্স পেলে তোমার যে বাবা মা কান্না করবে কিসের জন্য, যে সুখে, যে খুশির আনন্দে কান্না করবে। আর যখন তুমি চান্স পাও তখন দুঃখে। এখন তোমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি চাও তোমার বাবা মার হাসি মুখে কান্না করুক, না হচ্ছে দুঃখে কান্না করুক? তো যে বিষয়টা রয়েছে, যে এই বিষয়টা তুমি যে তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে চাইলে অবশ্যই তুমি কি করো, যে ভালো করে পড়ো। তো লাস্ট সবাইকে ধন্যবাদ। দেখো এই যে টিএসসির 7 রঙা চা, এটার নাম হচ্ছে তোমার, এই যে দেখো এই যে এই চাটার নাম হচ্ছে অপরাজিতা চা। কি চা? অপরাজিতা। আমি চাইবো তোমরা অপরাজেয় হও, তোমরা যুদ্ধে অপরাজয় হয়, তোমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, নিজেকে শানিত করে তোলো। যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, হবে ইনশাল্লাহ, তোমার চান্স হবেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হও, জাহাঙ্গীরনগর হও, জগন্নাথ হও, চিটাগাং ইউনিভার্সিটি হও, রাজশাহী হও, সবগুলো ইউনিভার্সিটি জোস। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বেশি জোস, কিন্তু সবগুলো ইউনিভার্সিটি সুন্দর। চিটাগাং ইউনিভার্সিটি আরও বেশি সুন্দর। তো সুতরাং তোমাদের যার বেশি ইচ্ছা ওই ইউনিভার্সিটিতে চান্স পাও, সমস্যা নেই। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বেস্ট, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে জীবনে সবচেয়ে বেশি অপরচুনিটি দিবে। কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটি তোমার একটি যোগ্যতা বহন করে। এক একটা বিশ্ববিদ্যালয় এক এক দিকে জোস, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই সর্বদিক দিয়ে জোস। যাই হোক, এই বিষয়টা হচ্ছে এরকম যে তোমাদের সবাইকে 7 রঙের যে চায়ের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।